বেশ 117 বলছে isothermal which has fractional coverage linearity dependent on pressure at low pressure but almost independent at high pressure. এই তো বলো, এটা তো ডাইরেক্ট কোশ্চেন। ল্যাগমির। বেটের কি আছে, বেটটা ভালো করে দেখে রাখবি এখন। মানে বেটের প্রপার্টি বলছি আর কি, মনে আছে? বেডটা তো যে মাল্টি লেয়ারের জন্য, মানে ওটা হ্যাঁ। যেটা একবার ল্যাংমোরে হয় ওটাই দুবার তিনবার ডিপেন্ড করে কতবার হচ্ছে আর কি। তো যাই হোক, বেটের প্রপার্টি গুলো দেখে রাখবি। এখন কোশ্চেন আসলে কিন্তু ল্যাংমোর বা থেকে খুব একটা আসবে না, বেট থেকেই আসবে এমএসসি তে। তো এই উত্তরটা ঠিক আছে, এই উত্তরটা এটা বহুকাল আগেকার কোশ্চেন। তো এটা ওই তুই গ্রাফটা দেখলেই পেয়ে যাবি। সেই রকম ধরনের গ্রাফ হয় না একটা, এই বরাবর প্রেসারটা থাকলো, এদিকে থিটা থাকলো, এক্স বাই এম আর কি, কভারেজ। প্রেসার বাড়াতে থাকলে প্রথম দিকে কভারেজ বাড়বে, তারপর একটা সময় পর গিয়ে ব্যাপারটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ওইগুলোই বলেছে দেখ। আইসোথার্ম হুইচ হ্যাজ ফ্র্যাকশনাল কভারেজ তো এমনিই থাকবে, টোটাল 1% তো এমনিও হবে না, মানে টোটাল 1 মানে 100%। আচ্ছা, linearly dependent on pressure at low pressure but almost independent at high pressure। তাহলে শুরুর দিকটায় যখন প্রেসারের ভ্যালুটা মোটামুটি এই রেঞ্জ অবধি যখন প্রেসারের ভ্যালু যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লিনিয়ার, অলমোস্ট লিনিয়ার। তারপর থেকে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, হাই প্রেসারে ওটা আর প্রেসার যতই বাড়াচ্ছিস থিটাটা একটা ফিক্সড ইয়েতে চলে আসবে। হ্যাঁ, আমি মনে হচ্ছে থিটা আর পিটাকে উল্টো লিখেছি। এটা থিটা হবে, এটা পি হবে। তো একটা সার্টেন প্রেসারের পর এই অবধি এই অবধি প্রেসারের, মানে এই অবধি নয়, মোটামুটি এই অবধি প্রেসার চলে আসার পর এরপর থেকে তুই যতই প্রেসার বাড়াবি থিটা উইল রিমেন কনস্ট্যান্ট। তো যাই হোক, গ্রাফটা থেকেই এটা বলে দেওয়া যাবে। এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু বেডটা দেখে রাখবি, কোশ্চেন কিন্তু বেড থেকে দেবে। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, one dimensional crystal of lattice dimension A is metallic if the structure is distorted in such a way that the lattice dimension is enhanced to 2A। ঠিকই আছে, A থেকে বাড়িয়ে 2A করে দিয়েছে। তাতে কি প্রপার্টি চেঞ্জ হবে সেটা জিজ্ঞেস করছি। ইলেকট্রনিক স্ট্রাকচার রিমেন্স আনচেঞ্জড, width of conduction band decreases and a band gap is generated. Width of conduction band increases, width of conduction band remains unchanged। আচ্ছা, conduction band related question। বলো কিভাবে উত্তর অ্যাপ্রোচ করা যায় এটাতে। কন্ডাকশন ব্যান্ডটা ব্যান্ডের সঙ্গে আমাদের ইয়ের লেন্থের, ল্যাটিসের ইউনিট সেলের লেন্থের কি সম্পর্ক আছে, বা কি হবে সেটা, হাউ টু জাস্টিফাই দ্যাট। One dimension crystal lattice of dimension A is metallic if the structure is distorted to such a way that the lattice dimension enhanced to 2A। সেক্ষেত্রে এটার সাথে কি সম্পর্ক আছে রে, ঠিক বুঝতে পারছি না এটা। If the structure is distorted in such a way that the lattice dimension is enhanced to 2A, decreasing the lattice parameter of a semiconductor will decrease the width of the conductance band। কিভাবে, কোনো মানে এই দুটোর মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন কি, মানে কিভাবে করছে আর কি, কোনো
পরের ইকুয়েশন বা কিছু জানা আছে? দেখবি তো একটুখানি। মানে ল্যাটিসের বাহুর একটা দৈর্ঘ্যের সঙ্গে কন্ডাকশন ব্যান্ডের একটা উইথটা ছবি ওটা ছবি পাঠাচ্ছি। পাঠাও দেখি। ইকুয়েশন কিছু থাকবে, সেটা দেখতে লাগবে। আচ্ছা, আগের দিনের ওই স্ট্যান্ডার্ডটা আমি কিন্তু স্ট্যান্ডার্ড যেখানেই দেখলাম সেখানে কিন্তু টেম্পারেচার প্রেশার ইন্ডিপেন্ডেন্টই দেখাচ্ছে। আহ, আমি কয়েকটা বইতে তো দেখলাম যেখানে ডাইরেক্ট এই কথাটা লেখা নেই, মানে মিউর ক্ষেত্রে আলাদা করে কিছু লেখা নেই। হুম। কি হলো? একে চিচিকে কি মেসেজ করে দিয়েছিস নাকি রে অনিকেত? চিচি আমাকে মেসেজ দিয়েছে, কি ব্যাপার? ভয়ে নাকি? 2s2p ক্লোজলি প্যাকড স্ট্রাকচার, এক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর এটা কি রয়েছে? এটা মানে ওটায় বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, A0টা হচ্ছে পারফেক্ট, তারপর এটা ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে আর কি, মানে ইনক্রিজ যদি করা হয় দুটোর মধ্যে গ্যাপটা আস্তে আস্তে কমছে। হুম, ল্যাটিস প্যারামিটার বাড়লে ওই লেন্থটা কমছে। ওকে, ঠিকই আছে। ঠিক আছে, এটার কোনো ইকুয়েশন যদি পাস একটু দেখিস, নাহলে আমি খুঁজে দেখবো। ঠিকই আছে, মানে এই ছবিটাকে ধরলে যেটা দেখা যাচ্ছে যে যত আমি ল্যাটিস প্যারামিটার বাড়াচ্ছি তত দুটোর গ্যাপ কমে আসছে। সেটাই বলেছে এখানে, এ থেকে টু এ করেছে, সুতরাং কি হবে, গ্যাপটা কমবে, মানে কন্ডাকশন ব্যান্ডের উইথটা কমে আসবে। তো এটা ঠিকই আছে সেই অনুযায়ী। কিন্তু এটার কোনো ম্যাথামেটিক্যাল ফর্ম জানা থাকলে একটু দেখবো, আমি দেখবো। তোরা যদি পাস তাহলে তোরাও দেখে পাঠাতে পারিস। তার মানে এটা বেড়েছে মানে কমবে আর কি, উইথ অফ কন্ডাকশন ব্যান্ড ডিক্রিজেস, বি এরটা অ্যান্সার হওয়া উচিত। হুম, 119। এই তো, এটা একটা ভালো কোশ্চেন, ছোটবেলার কোশ্চেন। সি। ছোটবেলার কোশ্চেন। এগুলো দেখতে যেরকম কঠিন, উত্তরটা ততটাই সহজ। অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় তোদের অল্প বিস্তর এটা করিয়েও ছিলাম। ফর এ হাইড্রোজেন মলিকুল, আমি বলছি দেখ মনে পড়ে যাবে। ফর এ হাইড্রোজেন মলিকুল ব্রাউন স্টেট ওয়েভ ফাংশনটা বলা আছে সাই 1 2 1 2, মানে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, সেই দুটো হাইড্রোজেন মানে তুই দুটো ইলেকট্রন ধরে নে। হুম, তো সেটাতে আহ, একটা একটা হচ্ছে ফাই পার্ট ফাই 1 2, একটা হচ্ছে সিগমা 1 2, where phi refers to the space part, sigma refers to the spin part. হ্যাঁ, যে কোনো ওয়েভ ফাংশনেরই স্পেস পার্ট এবং স্পিন পার্ট থাকে, এগুলো ছোটবেলা থেকে দেখে আসছিস। আহ, সেটা মিলিয়ে টোটাল ওয়েভ ফাংশনটা আসে। গিভেন দ্যাট phi 1 2 is equal to phi 2 1, এইটা খুব ভালো একটা ইনফরমেশন। এটা বলে দিল যে তুই একের জায়গায় 2 এবং 2 এর জায়গায় 1 বসালে ফাই পার্টটার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে স্পেস পার্টটা কোনো রকম বদল হচ্ছে না, অর্থাৎ স্পেস পার্ট রিমেইনস সেম উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ দি পার্টিকেল। পার্টিকেল মানে এককে 2 এ বসালাম, 2 কে 1 এ বসালাম, 1 নম্বর পার্টিকেলটাকে 2 নম্বর করলাম, 2 নম্বরটাকে 1 করলাম, তাতে করে স্পেস পার্টটা আনচেঞ্জড থাকছে। আচ্ছা, দি ফর্ম অফ সিগমা 1 2 মানে হচ্ছে যেটা স্পিন পার্ট উড বি। আচ্ছা, এইবার পাউলি অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল ছোটবেলায় আমি পড়িয়েছিলাম, যাদের মনে নেই তারা একবার খুলে দেখবি, সেখানে একটা আহ ইয়ে করানো হয়েছিল, কি বলে, ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স করানো হয়েছিল, যেখান থেকে আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে পৌঁছেছিলাম, মনে পড়ছে কি? হুম। ভুলে গেছি ছেলে পেলে, টোয়েন্টি ভুলে মেরে দিয়েছিস? ছি ছি ছি।
কি বলো, আমি শুনতেই পেলাম না, আমার কেটে গেল মাঝখানটা, বলো। তাই তো, হ্যাঁ গো। ছোটবেলায় পাউলি অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল পড়িয়ে সেখান থেকে পাউলি হুম। এক্সক্লুশন প্রিন্সিপালে যাওয়া হয়েছিল একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে, মনে আছে? হ্যাঁ ওইটাই তো কোশ্চেন এখানে। হ্যাঁ, কিন্তু কিন্তু H2 মলিকিউল কিন্তু তোমার বোসন। ওসব গুলি মার তুই, এই বোসন ফার্মিয়ন জীবনে কোথাও কাজে লাগে না, ঠিক আছে? ওসব গুলি মার তুই, ইলেকট্রনের কথা হচ্ছে এখানে। এখানে মলিকুল নিয়ে কি হবে? ফার্মিয়ন ছাড়া তো পাউলিক অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল তুমি কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, তো ইলেকট্রনের কারণে লাগাচ্ছি আমি, আমার মলিকুলের সাথে কি মতলব? তো বোসন ফার্মিয়নের হিসাব এখানে আসবে কিনা আমি জানি না, মানে আসার কথা নয়। হুম, তো নিয়ম হচ্ছে ইলেকট্রনের যে ওভারঅল যে ওয়েভ ফাংশন হবে, দ্যাট উইল বি অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দেয়ার ইন্টারচেঞ্জ। মানে এককে দুইয়ে বসালাম, দুইকে একে বসালাম, তাতে করে ইলেকট্রন মানে 1 নম্বর ইলেকট্রনটার জায়গায় 2 নম্বর ইলেকট্রনটা নিয়ে এলাম, 2 নম্বর ইলেকট্রনের জায়গায় 1 নম্বর ইলেকট্রনটা নিয়ে এলাম। এই অবস্থায় যে ওয়েভ ফাংশন আসবে সেটা এক্সচেঞ্জ করার আগে যে অবস্থা তার সঙ্গে অ্যান্টিসিমেট্রিক হবে। হ্যাঁ, অ্যান্টিসিমেট্রিক মানেটা মোটামুটি তুই এরকম মনে করবি, এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস অফ এফ এক্স বেরোবে, যেটা অড ফাংশন, কাইন্ড অফ দ্যাট, মানে এটার সঙ্গে সিমিলার অ্যান্টিসিমেট্রিটা। এখন এই হিসেব অনুযায়ী এখানে বলে দিয়েছে, দেখ ওয়েভ ফাংশনের দুটো পার্ট রয়েছে, ফাই 12 এন্ড সিগমা 12। তার মধ্যে ফাইটাকে ইন্টারচেঞ্জেবল করেনি, ফাইটাকে সেম করে দিয়েছে, 12 আর 21 সেম। তার মানে অবশ্যই ওভারঅল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক হবে উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ ইলেকট্রন। হ্যাঁ, ইন্টারচেঞ্জ অফ মানে ইলেকট্রনটা ফার্মিয়ন পার্টিকেল, নিয়মটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন তো নয়, ওখানে বলা আছে যে যে কোনো ওয়েভ ফাংশন, এনি ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু ফার্মিয়ন পার্টিকেল। হ্যাঁ, ইলেকট্রন একটা ফার্মিয়ন পার্টিকেল, সুতরাং ইলেকট্রনকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, 1 নম্বরেরটাকে 2 নম্বরে, 2 নম্বরটাকে 1 নম্বরে দিই, তাতে করে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস অফ এফ এক্স বেরোবে, এরকম জাতীয় একটা কিছু হবে। এখন ঘটনা হচ্ছে, দেখ এবার ইলেকট্রন এখানে ইলেকট্রনটা আপ স্পিন ডাউন স্পিন দুরকম ভাবেই থাকতে পারে, দুটো 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 হাইড্রোজেনের দুটো ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা H1 H2, হ্যাঁ ধর H1 আর H2 এর মধ্যে বন্ড আছে। এবার H1 এর ইলেকট্রনটা আলফা হতে পারে, বিটা হতে পারে, মানে আলফা বিটা মানে আমি একটাকে আপ স্পিন একটাকে ডাউন স্পিন বলছি। H2 টাও আলফা হতে পারে, বিটা হতে পারে। এইবার ঘটনা হচ্ছে, যদি তাদের মধ্যে বন্ড থাকে, H1 আর H2 এর মধ্যে যদি বন্ড থাকে, তাহলে তোর হচ্ছে গিয়ে একটা যে কোনো একটা যদি আলফা হয় অন্যটা বিটা হবেই, অপোজিট স্পিন হতেই হবে, নাহলে তো বন্ড হবে না। বন্ড যদি থাকে তার মানে দিস টু আর ইন অপোজিট স্পিন, একটা আলফা হলে অন্যটা বিটা হবে। বেশ, তাহলে কি কি কম্বিনেশন পসিবল, ইলেকট্রন যে দুটো ইলেকট্রন আছে তাদের কি কি কম্বিনেশন পসিবল, দেখ কম্বিনেশন পসিবল হচ্ছে H1 টা আলফা, আলফা ব্র্যাকেটে 1, তার মানে H1 এর ইলেকট্রনটা আপ স্পিনে আছে, বিটা 2 মানে H2 এর ইলেকট্রনটা একটা আলফা থাকলে অটোমেটিক অন্যটা বিটা হবেই, ওটা তোর কিছু করণীয় নেই। আরেকটা হতে পারে আলফা 2 বিটা 1, মানে 2 নাম্বার পার্টিকেলের, বা এটাকে ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখলে বেটার বোঝানো যাবে, বিটা 1 আলফা 2। এটার মানেটা বোঝাচ্ছে এই যে দুটো বেরোলো, দিস টু কম্বিনেশনস আর পসিবল। প্রথম কম্বিনেশনটা বোঝাচ্ছে 1 নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রনটা
আলফা বা আপ স্পিনে আছে এবং এবং একসাথে এবং 2 নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রনটা বিটা বা ডাউন স্পিনে আছে। এটা একটা পসিবিলিটি। আরো একটা সেকেন্ড পসিবিলিটি হচ্ছে 1 নাম্বার ইলেকট্রনের এই 1 নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রনটা ডাউন স্পিনে এবং 2 নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রনটা আপ স্পিনে। দুটোকে অপোজিট তো হতেই হবে, নাহলে বন্ড হবে না। তো এই দুটো হচ্ছে পসিবিলিটি। তাহলে এই দুটো পসিবিলিটি মানে এইবার আমাকে যদি ওভারঅল ব্যাপারটা বার করতে হয়, দেন আই হ্যাভ টু টেক দি লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু। তবেই তো ওভারঅল পুরো মানে সমস্ত অল কাইন্ড অফ পসিবিলিটি কভার হয়ে যাবে। হ্যাঁ, তো আই হ্যাভ টু টেক লিনিয়ার কম্বিনেশন অফ দিস অ্যান্ড দিস, তবে আমি সমস্ত পসিবিলিটি কভার করে নিতে পারবো। তাহলে ইলেকট্রনটার আমি যদি স্পিন পার্ট, এটা তো স্পিন পার্ট ধরে আমি করলাম আলফা বিটা, তাহলে স্পিন পার্টটার যদি আমি সমস্ত রকমের দুটো হাইড্রোজেন আছে অ্যাটম, তাদের ইলেকট্রনগুলোর সমস্ত রকমের পসিবিলিটিস যদি আমি নিতে চাই, দেন আই হ্যাভ টু টেক লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু। এটা হচ্ছে কথা। এবার লিনিয়ার কম্বিনেশন মানে দুটো অপশন আমার কাছে আছে। আমি আলফা 1 বিটা 2 প্লাস বিটা 1 আলফা 2 এটা নিতে পারি। আরেকটা আলফা 1 বিটা 2 মাইনাস বিটা 1 আলফা 2 এটাও নিতে পারি। বোথ আর কল লিনিয়ার কম্বিনেশন, যোগ বা বিয়োগ। এইবার আমাকে দেখতে হবে যে আমি কোনটা নিতে পারবো। আচ্ছা, এই দুটো তাহলে প্রবাবল অ্যান্সার হচ্ছে এই দুটোর মধ্যে একটা হবে। এইবার গল্প হচ্ছে, দেখ এখানে আমার ওভারঅল ওয়েভ ফাংশনটা দেওয়া আছে সাই 1 2 ইকুয়াল টু এটা, এবং আমরা জানি সাই 2 1 একের জায়গায় 2 এবং 2 এর জায়গায় 1 করে দিলে, যেহেতু এটা ইলেকট্রন যেহেতু ফার্মিয়ন, সুতরাং ইট উইল বি মাইনাস অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে আর কি, সাই 1 2 একের জায়গায় 2 এবং 2 এর জায়গায় 1 করলে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা, এটা কিন্তু এটা যেটা আছে এটার মাইনাস ফর্মটা এখান থেকে বেরিয়ে আসবে। আর আরেকটা জিনিস আমাকে দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে ফাই পার্ট যেটা আছে সেটা ইন্টারচেঞ্জেবল, 1 2 ও যা 2 1 ও তাই। তাহলে মাইনাসটা যদি আসতে হয়, মাইনাসটা অবশ্যই সিগমা পার্ট থেকেই আসবে। এখানে আমি প্রথমে বললাম ওভারঅল যে ওয়েভ ফাংশনটা একের জায়গায় 2 2 এর জায়গায় 1 বসালে এর মাইনাসটা বেরিয়ে আসবে। আবার বলছি ফাই পার্টটা সেম থাকবে, ওটা চেঞ্জ হবে না, তাহলে মাইনাসটা নিশ্চয়ই সিগমা পার্ট থেকে বেরোবে। সিম্পল হিসাব। তাহলে আমি এখান থেকে এক জায়গায় করে বলে দিচ্ছি সিগমা 1 2 ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা 2 1। 1 2 এর জায়গায় 2 1 করলে একটা মাইনাস বেরোবে, এটা হতেই হবে। আর সিগমাটাই হচ্ছে স্পিন পার্ট মানে হয় এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 বিটা 2 বিটা 1 আলফা 2, এদের হয় যোগ অথবা বিয়োগ। এবার যোগটা নেব না বিয়োগটা নেব সেটা ডিসাইড করতে তোকে এমন ভাবে চয়েস করতে হবে যাতে করে একের জায়গায় 2 আর 2 এর জায়গায় 1 করলে মাইনাসটা যেন বেরিয়ে আসে, মাইনাস অ্যান্টিসিমেট্রিক হবে, মাইনাসটা বেরিয়ে আসবে। তাহলে এবার প্রথমটাতে দেখ, একের জায়গায় 2 আর 2 এর জায়গায় 1 করলে, হ্যাঁ এটা ধর 2, এটা ধর 1, এটা ধর 2, এটা ধর 1, তাহলে সেই একই তো হলো আলফা 1 বিটা 2 আলফা 2 বিটা 1, মাঝে যোগ আছে, কোনো মতলব থাকলো না একের জায়গায় 2 2 এর জায়গায় 1 করলে। পরেরটাতে দেখ মতলব থাকবে, একের জায়গায় 2 2 এর জায়গায় 1, একের জায়গায় 2 2 এর জায়গায় 1, আমি করে দেখাচ্ছি ওটা। দ্বিতীয়টাতে তুই 1 আর 2 ইন্টারচেঞ্জ করে দে, দেখ আলফা 2 বিটা 1 বিটা 2 আলফা 1, এটা দেখ এখান থেকে তুই মাইনাস কমন নে, তাহলে হচ্ছে আলফা 1 বিটা 2 মাইনাস বিটা 1 আলফা 2, এইটা। তাহলে দেখ দ্বিতীয় যেটা আছে সেকেন্ড কম্বিনেশন, এখানে 1 আর 2 ইন্টারচেঞ্জ করে দিয়ে আমি এটা পেলাম, যেটা আসলে এই ওপরেরটাই ফেরত আসবে, একটা মাইনাস বাইরে নিলে, মাইনাস কমন নিয়ে নিলে ওপরেরটাই আবার ফেরত আসবে। তার মানে নিচের কম্বিনেশনটা যদি আমি নিই,
এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন হলো স্পিনের। তাহলে আমাকে বলা আছে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে স্পেস পার্ট ইনটু স্পিন পার্ট, তার মধ্যে স্পেস পার্টটা সিমেট্রিক বলে দিয়েছে, দিস ইজ নট অ্যান্টিসিমেট্রিক, কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশনটা আবার অ্যান্টিসিমেট্রিক কারণ ইলেকট্রন নিয়ে কথা হচ্ছে। তাহলে ওভারঅল ব্যাপারটাকে অ্যান্টিসিমেট্রিক করতে গেলে স্পিন পার্ট মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। তাহলে স্পিন পার্ট যদি আবার অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে তার দুটো প্রবাবল কম্বিনেশন ছিল, সেই কম্বিনেশনগুলোকে আমি লিনিয়ার কম্বিনেশন করে দিলাম, তবে গিয়ে আমি ওভারঅল সব রকমের কি বলে পসিবিলিটি বা প্রবাবিলিটি কভার করতে পারলাম। সেইটার প্লাস ছিল আর মাইনাস, দুটো পসিবিলিটি ছিল, যার মধ্যে মাইনাসটা যদি আমি নিই এইটা হলো অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন, কারণ একের জায়গায় দুই, দুইয়ের জায়গায় এক করলে বাইরে একটা মাইনাস বেরিয়ে আসছে। এবং আমি যেহেতু জানি যে আমাকে স্পিন পার্টটাকে অ্যান্টিসিমেট্রিক করতে হবে, সুতরাং দ্যাট মাইনাস কম্বিনেশন উইল বি দি অ্যান্সার, দ্যাট মিনস দিস উইল বি দি অ্যান্সার। দাদা বলো। এখানে কিন্তু ইলেকট্রন বলে না, এখানে তো ফর H2 মলিকিউল দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন এত বলেছে, তাহলে এটা বোসন ইলেকট্রন ফলো না করবে দিলে না? তুই স্পিন পার্ট কার পাবি? হাইড্রোজেনের তো স্পিন থাকে H2 মলিকিউলে, অর্থ হাইড্রোজেন প্যারা হাইড্রোজেন হয়। ওটা তো ইলেকট্রনটারই স্পিন, দুটো না ওটা আলাদা। নিউক্লিয়ার স্পিন। না ওটা নিউক্লিয়াসের স্পিন, কিন্তু আচ্ছা, ওটা ওইটা বলেনি এখানে। হ্যাঁ ওইটা এখানে বলেনি। তুই ওয়েভ ফাংশনের মধ্যে তুই নিউক্লিয়াসের পার্ট আবার কবে থেকে ঢোকে? আরে বোসনের ক্ষেত্রে তো লেখা আছে এখানে, যেমন আটটি দেওয়া করিয়েছে পার্টিকেলস উইথ ইন্টিজার স্পিন, দিয়ে ওখানে সবকিছু লিখেছে যে ওটা সিমেট্রিক হয়, অ্যান্টিসিমেট্রিক হয় না, ওবেস বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স অনলি, আর দিয়ে এক্সাম্পলের দিয়েছে ফোটন 4He 12C আর H2। H2 যদি কোনোদিন ওরকম ভাবে বলে তাহলে আমি বোসন ফলো করবো না, তাহলে H2 তাহলে ওয়েভ ফাংশন দিয়ে তাহলে বোসন হয় কি করে, মানে কোনটার ক্ষেত্রে তাহলে বোসন হবে? বোসনের দেখ, বোসন ফার্মিয়নের হিসাব আমি জীবনে কোনোদিন ব্যবহার করিনি আজ অব্দি। আমি শুধু ওই কন্ডিশন গুলোই পড়েছি। হ্যাঁ, আজ অব্দি জীবনে কোনো কোশ্চেনে আমার বোসন আর ফার্মিয়ন পার্টিকেল আলাদা করে ব্যবহার করতে হয়নি। হ্যাঁ, তবে প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন যে H2 তো যদি বোসন হয় সেক্ষেত্রে এরকম হওয়ার কথা নয়। ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি তাহলে। বোসনের অ্যাপ্লিকেশন আমি জীবনে কোনোদিন করিনি। বোসন শুধু নয়, নট অনলি বোসন, বোসন ফার্মিয়ন বোথ, এগুলো আলাদা করে দেখতে আমার কোনোদিন লাগেনি। মানে এবার হতে পারে যে অন্যভাবে হয়ে গেছে, সেটা হতে পারে, সেটা আমি দেখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি দেখবো তাহলে বোসনের বক্তব্য কি বলছে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ওয়েভ ফাংশন যখন বার করা হয় তখন আমি কোনোদিনই বোসনের কথা চিন্তাও করিনি আর কি, ডাইরেক্ট ওয়েভ ফাংশন বের করে দিয়েছি বাস। ইলেকট্রন ফার্মিয়ন পার্টিকেল, দ্যাট মাচ ইজ এনাফ। হ্যাঁ ইলেকট্রন বললে তো অসুবিধা নেই, ইলেকট্রন বললে তো হয়েই যাবে, কিন্তু এখানে ইলেকট্রন কথাটা উচ্চারণও করে নাই কোথাও, যে ফর H2 মলিকুলার ইলেকট্রনের স্পিন গুলোকে ধরা হচ্ছে। ওয়েভ ফাংশন বানাচ্ছিস যেখানে, সেখানে তুই অন্য কার বানাবি? ইলেকট্রনেরই তো বানাবি। মলিকুলের মধ্যে ইলেকট্রন ছাড়া আর কার ওয়েভ ফাংশন হবে? তাহলে H2 মলিকুলের যে বোসন বলছে, তাহলে গ্রাউন্ড বোসনের অ্যাপ্লিকেশন স্টেট কি ওয়েভ করে পাবো? ফাংশন এখানে যখন বলছে যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, তো গ্রাউন্ড স্টেট অফ ইলেকট্রন অনলি, এখানে আর বলার কি আছে? নিউক্লিয়াসের কি গ্রাউন্ড স্টেট হবে আর? বোসনের হিসাব যদি কখনো বলা না থাকে নিয়ে আসার কোনো দরকার নেই, আমার কোনোদিন লাগেনি। বোসন ফার্মিয়ন ডিফারেন্সিয়েট করতেই হয়নি। হ্যাঁ, ওই স্ট্যাটিস্টিক্স গুলোই ফালতু, জীবনে কোথাও কাজে লাগে না। আমি তো বলছি এগুলো শুনতে খুব ভালো লাগে, বাট দে আর টোটালি ইনভ্যালিড, মানে ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন। নেটের ক্ষেত্রে বলছি, মানে জীবনে অনেক হয়তো গুরুত্ব থাকতে পারে, পিএইচডি তে অনেক গুরুত্ব থাকতেই পারে, দ্যাট আই ডোন্ট নো। হ্যাঁ, কোশ্চেন সলভের ক্ষেত্রে কি ধরনের পার্টিকেল এর কোনো মতলব নাই, আমার কোথাওই লাগেনি। ঠিক আছে, প্রশ্নটা অবশ্যই ভ্যালিড কোশ্চেন, আমি এটার উত্তরটা দেখছি। হ্যাঁ, এটা আমি বোসন ফার্মিয়ন স্ট্যাটিস্টিক্স এর যে জায়গাটা আছে ওটা একবার পড়ে নিতে হবে, পড়ে আমি দেখে নেক্সট দিনের আগে জানিয়ে দেবো, নেক্সট দিন পড়ানোর আগে আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আদতেও আমি কখনোই কোনো কোশ্চেনের ক্ষেত্রেই বোসন ফার্মিয়ন আলাদা করে উত্তর করিনি, জাস্ট ইলেকট্রন দেখে অ্যান্সার করে দিয়েছি, মানে বেটার টু সে ফার্মিয়ন ধরে উত্তর করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি এটা মার্ক করে রাখলাম, পরের দিন দেখে বলে দেবো যেখানে আদৌ বোসন স্ট্যাটিস্টিক্স লাগবে কিনা। বোসন স্ট্যাটিস্টিক্স লাগলে কিন্তু এইটি উত্তর হবে প্লাস
কিন্তু এটা উত্তর হওয়ার চান্স কম। বেশ, ঠিক আছে। তারপরে দেখো 120 নাম্বার। These are several type of mean molar masses of polymer and they are dependent on experimental methods like osmometry, light scattering, sedimentation, correct order। ওটা তো দরকারই নেই, এমনিই হবে। এগুলো বলো, এটা তো ছোটবেলার কোশ্চেন। এদের মধ্যে কি কোনটার সময় কোনটা দিয়ে কোনটা হয় আর কি। MW, MZ, MN তিনটে পলিমার থেকে কোশ্চেন আসলে মলিকুলার ওয়েটেরই আসবে। আর একটা কি সেই পলিমার ডাইভার্সিটি ইন্ডেক্স না কি আছে সেটা, এইসব ভুলভাল দু একটা আছে। ওই 3-4টি ফর্মুলা আছে, ওইখান থেকে ওর মধ্যে থেকেই কোশ্চেন পড়ে, যেগুলো সবই তোদের বিএসসি তে করা হয়েছে হোপফুলি। মোলার মাসটা তো একদম মানে মোলার মাস, তার ডিস্ট্রিবিউশন, এ তো একেবারে মানে বহুবার এসছে। মাঝে মাঝে একটুখানি কোশ্চেন বদল করার জন্য এই সমস্ত ইন্ডেক্স অমুক তমুক এগুলো দেয়। বলো, দুই একটা তো মেলাতে পারবি। অসমোমেট্রি কার সাথে হয় বল, ভুলে গেছিস? অসমোমেট্রিটাও মনে নেই? অসমোমেট্রিতে কি হয়? কি রে বলো, এই আমাদের অর্ঘদীপ বলো, তোমার তো খুব প্রিয় পলিমার। আমার আবার প্রিয় কবে থেকে হলো? ছোটবেলা থেকেই? এক্স্যাক্টলি। আমার মনে না থাকলেও তো আমি এইভাবে বের করে নিতে পারি। অসমোসিস কোথা থেকে আসছে? কলিগেটিভ প্রপার্টি। তা কলিগেটিভ প্রপার্টি কিসের উপর ডিপেন্ডেন্ট? আই এর উপরে। আই আছে তো একটা, ওই নাম্বার অফ টোটাল নাম্বার অফ পার্টিকেল থেকে যেটা আসে, নামটা ভুলে গেছি কি একটা, যাই হোক। তো তার মানে কি হবে, তার মানে অসমোমেট্রি দিয়ে যদি আমি বারও করি সেটা নাম্বার অ্যাভারেজ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোর ফর্মুলা মনে রাখার দরকার, এখানে তো শুধু কানেক্ট করতে বলেছে। তা অসমোমেট্রি সবসময় হবে নাম্বার অ্যাভারেজের সঙ্গে। ঠিক আছে, আমি বাকিগুলো বুঝতে পারিনি, পরে দেখছি। তাহলে অসমোমেট্রি হবে নাম্বার অ্যাভারেজ এনটা। হ্যাঁ, তাহলে এন এর সঙ্গে তোর হচ্ছে কোথায় আছে দেখ, এন এর সঙ্গে 1 আছে এইখানে, এইখানে। তার মানে সি আর ডি এর মধ্যে অ্যান্সার হবে। এটার মধ্যে তার মানে তোকে আরো একটা বের করতে হবে, কিছু করার নেই, একটা দিয়ে উত্তর হবে না। ঠিক আছে, বাকিগুলো দেখি কি কি আছে। তাহলে এম ডব্লিউ আর জেড আছে। হ্যাঁ, ডব্লিউ মানে ওয়েট দিয়ে আসছে, আর জেডটা কি? ওয়েট মিন্স সেডিমেন্টেশন হবে, মানে ওয়েটটা সেডিমেন্টেশনে যাবে। তৃতীয় করা না, জেড এর মানেটা কি? জেডটা কি রিলেটেড ছিল দেখ দেখি, আমার মনে নেই। মানে জেডটা কোনটার অ্যাভারেজ? ওয়েটটা তো বুঝলাম, ওয়েট মলিকুলার ওয়েট দিয়ে। এবার ব্যাপার হচ্ছে যেটা জেড এর ক্ষেত্রে, কিন্তু ওয়েটের ক্ষেত্রে সেডিমেন্টেশন হওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হচ্ছে। জেডটা কি কি ছিল একবার দেখতো, রিলেটেড টু হোয়াট? লাইট স্ক্যাটারিং আছে, ভিসকোসিটি অ্যাভারেজ হতে পারে। না না, আমি বলছি জেডটা কি, হ্যাঁ, এম জেডের কথাই জেডটা, বলছি। জেডটা কি আবার? ও আচ্ছা, জেডটা মনে হয় অ্যাভারেজ মলিকুলার ওয়েট, তার ডব্লিউটা কি? ডাব্লিউটা হয়তো সাম অফ টোটাল ওয়েটটা ওই মলিকুলার। তা এম ডব্লিউ বার, তার মানে এটা ওয়েটের অ্যাভারেজ। এম এন বার মানে হচ্ছে নাম্বারের অ্যাভারেজ।
mz বার মানেটা কি? আমি মানেটা একবার সার্চ কর, তাহলে পেয়ে যাবি। এটা স্ট্যান্ডার্ড নোটেশন, এটা সার্চ করলেই পেয়ে যাবি। ডাইরেক্ট সার্চ কর। ওয়েটটাকে সেডিমেন্টেশন এবং স্ক্যাটারিং দুটো দিয়েই করা যায়। ভারী পার্টিকেল হলে বেশি স্ক্যাটার করবে, আবার ভারী পার্টিকেলের সেডিমেন্টেশন বেশি হবে। ফলে জেডটা বোঝা গেলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। জেডের মানেটা বুঝতে বলছি, তাহলেই হবে। হোয়াট ইজ দি মিনিং অফ mz বার? দিচ্ছে না? mzটা ওই সিগমা mi হোল কিউ ni ডিভাইডেড বাই সিগমা ni mi স্কয়ার দিয়েছে। এখানে আমি গুগলে দেখতে পাচ্ছি লিখেছে জেড হচ্ছে অ্যাভারেজ মলিকুলার ওয়েট, mz রেফার্স টু জেড অ্যাভারেজ মলিকুলার। ওইটাই তো বলছি, জেড অ্যাভারেজ মানেটা বোঝা গেল না তার মানে। উম, কারণ দাঁড়া আরেকবার দেখে নি। মোলার পলিমার এক্সপেরিমেন্টাল মেথডস লাইক অসমোমেট্রি, লাইট স্ক্যাটারিং, সেডিমেন্টেশন তো ঠিক আছে। রিলেশন mz বারটা কি তাহলে? পাওয়া যায়নি তাই তো? দাঁড়া আমি দেখছি একবার। কোনটা কোথায় গেল? mz mz জেড অ্যাভারেজ। আচ্ছা, জেড অ্যাভারেজ বলেই আছে এটাকে ni m to the power n plus 1 summation over I ni mi to the power n। তার মানে এটাও কিন্তু মাস রিলেটেডই হবে। ওপরটার সঙ্গে এটা ডিফারেন্স হচ্ছে এটা স্কয়ার বাই 1, এটা n plus 1 বাই n। এই দুটো সিমিলার। তাহলে তো এটা জানতে লাগবে, নাহলে হবে না। দুটোই কিন্তু মাস রিলেটেড, হ্যাঁ, কোনোটাই number average, z average, or z stands for the centrifugation। সেন্ট্রিফিউগেশনের সঙ্গে সম্পর্কিত এটা। সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে মানে মাসের উপরে ডিপেন্ডেন্ট, মানে সেই প্রচন্ড স্পিডে ঘোরালে যত ভারী পার্টিকেল হবে তত দূরে গিয়ে পড়বে সেটা। হ্যাঁ, তো তার মানে এটা হচ্ছে মাসের সঙ্গে সম্পর্কিত, এটা সেন্ট্রিফিউগেশনের সঙ্গে সম্পর্কিত। এবার সেন্ট্রিফিউগেশনের সঙ্গে সম্পর্কিত হলে সেটাকে তো সেডিমেন্টেশনে তোকে দিতেই হবে। তো এইটি জাস্ট ওই আইডিয়াটুকু রাখবি, নাহলে কিন্তু মুশকিল হবে কোনটা কি রিলেটেড। তাহলে এটা হচ্ছে নাম্বারের সঙ্গে সম্পর্কিত, মানে কতগুলো নাম্বারের অ্যাভারেজ মাস, মানে নাম্বার অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা বানিয়েছি আর কি। 10 জনের ওজন এত, বাকি 15 জনের ওজন এত, 20 জনের ওজন এত, সেইগুলোকে গুণ করে 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 টোটাল নাম্বার অফ পার্টিকেল দিয়ে ভাগ করে যে অ্যাভারেজ পাবো সেটা হচ্ছে নাম্বারের অ্যাভারেজ। হ্যাঁ, তারপরটা হচ্ছে ওয়েটের অ্যাভারেজ, মানে এত ওয়েটের সঙ্গে কতগুলো
পার্টিকেল আছে, মানে ইকুয়েশন অ্যাকর্ডিংলি ভ্যারি করবে, ঠিক আছে, ইকুয়েশন তো সবসময় মনে থাকবে না, কিন্তু কোনটা কিসের সঙ্গে রিলেটেড, কি দিয়ে বের করা হয়, হ্যাঁ সেইটাকে মানে মাসটাকে ভ্যারি করিয়ে করিয়ে আমি অ্যাভারেজ নেব, এটা হচ্ছে নাম্বারটাকে ভ্যারি করিয়ে করিয়ে আমি অ্যাভারেজ নেব, আর এইটি হচ্ছে সেন্ট্রিফিউগেশনের সঙ্গে রিলেটেড, আমি দেখলাম ইয়ে করে সার্চ করে, হ্যাঁ তার মানে সেন্ট্রিফিউগেশনের সঙ্গে রিলেটেড মানে ওটাও মাসেরই আসবে, মানে ওটা হচ্ছে মাস থেকে আরেকটা অন্য প্রপার্টিতে গিয়ে মানে মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, যার এটা বেশি হবে তার এটাও বেশি হবে, যার এমডব্লিউ যে পলিমারের এমডব্লিউ বার বেশি হবে তার এমজেড বারও বেশিই হবে। তো এইটা দিস ইজ রিলেটেড টু সেন্ট্রিফিউগেশন, আমি লিখে দিচ্ছি এখানে। সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে ওই একটা প্রচন্ড স্পিডে ঘোরানো হবে, এরকম একটা যন্ত্র আছে, প্রচন্ড স্পিডে ঘুরবে, ঘোরার সময় যত ভারী পার্টিকেল তত দূরে গিয়ে পড়বে, কারণ ওই সেন্ট্রিফিউগাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর ওর উপরে আসবে, সুতরাং মাস যত বেশি হবে এমভি স্কোয়ার বাই আর বেশি হবে, ও তত দূরে চলে যাবে, তো ফোর্স তত বেশি হয়, ফোর্স বেশি হলে বেশি দূরে ছিটকে যাবে, তো ওই অনুযায়ী কতটা দূরে গেল সেই অনুযায়ী আমার অ্যাভারেজ গুলো বের করতে হবে আর কি, মানে কতগুলো পার্টিকেল কতটা করে দূরে আছে, হ্যাঁ সেই অনুযায়ী আর কি, তো সেই অনুযায়ী অ্যাভারেজ নিলে যেটা পাবো সেটা হচ্ছে এমজেড বার। তাহলে এইটা যখন সেন্ট্রিফিউগেশনের সঙ্গে সম্পর্কিত যদি তুই এইটুকু জানিস তাহলে তো বোঝাই গেল দিস উইল বি রিলেটেড টু সেডিমেন্টেশন, কারণ লাইট স্ক্যাটারিং আর সেডিমেন্টেশন দিয়ে তুই যদি মাস হিসেবে বলিস দুটোর সঙ্গেই সম্পর্ক আছে, যত ভারী হবে সহজে সেডিমেন্ট হবে, আবার যত ভারী পার্টিকেল হবে তার থেকে স্ক্যাটারিং এর পরিমাণ বেশি হবে, লাইট গিয়ে বেশি দূরে স্ক্যাটার হয়ে চলে যাবে, হ্যাঁ সুতরাং শুধুমাত্র স্ক্যাটারিং দিয়ে দুটোকেই করা যায়, কিন্তু যখনই এটা সেডিমেন্টেশন রিলেটেড এই সেন্ট্রিফিউগেশন রিলেটেড হয়ে গেল তার মানে 100% তোর হচ্ছে এমজেড এর সঙ্গে সেডিমেন্টেশনের সম্পর্ক থাকবে একদম 100%। তাহলে এবার এমজেড মানে এখানে কোনটা উত্তর হতে চলেছে, তাহলে এমজেড বারের সঙ্গে 3 হবে আর কি, এইটা এম এন এর সঙ্গে অসোমেট্রি আমি খাবো না, এইটা 3 সি এরটা, সি উইল বি দি অ্যান্সার, ঠিক আছে বোঝা গেল তো? ঘুমিয়ে গেলি নাকি ছেলে পেলে? বেশ, দেখি এইবারে নন্টি মনে হচ্ছে একটু চাড়িয়ে বসলো, বলো কি হবে, এগুলো মনে হচ্ছে ছোটবেলায় করা হয়ে গেছে, তোদের কমন পড়ে গেছে। এ আর সি এর মধ্যে হবে, এরপরে কারণ 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 হচ্ছে তোমার যে ভ্যালু 16, তার মানে ওটা ওই তার মানে কি ট্রান্সে থাক দুটো হাইড্রোজেন, দুটো যে ভ্যালু 16 আছে, এখানে একটা এখানে একটা দিয়ে এটা থেকে তুই কি দাবি দিচ্ছিস, তার মানে ট্রান্স প্রোডাক্ট অ্যান্সার হবে, ট্রান্স, ট্রান্স কাপলিং ছাড়া এত মোর দ্যান 10 হবে না, খুব ভালো কথা। তাহলে এ আর সি এর মধ্যে অ্যান্সার হলো, এবার বাকি এ আর সি এর মধ্যে ডিফারেন্স দেখো, ডিফারেন্স দেখা যাচ্ছে এই ডবল বন্ডের সঙ্গে সি ডবল বন্ড ও কনজুগেটেড একটা, আর এদিকে অক্সিজেনের সঙ্গে সি ডবল বন্ড ও কনজুগেটেড একটা। ডাবলেট অফ ট্রিপলেট মানে হচ্ছে যে যেটা জাস্ট ওই ডবল বন্ডের শুরুতে যে এটা থাকবে সেরকমটা না, এই পাশেরটা এই শেষে ডবল বন্ডের শেষে মানে কার্বনিল কার্বন অথবা অক্সিজেন থেকে দূরে, আর সেইটা 7.1 এ যাচ্ছে। দেখে নিচ্ছি, 1 হাইড্রোজেন, এটা এখানে 1 হাইড্রোজেন, এটা ঠিক আছে, দুটো যে ভ্যালু আছে দুটো যে ভ্যালু হবে ঠিকই আছে, 4.1 2 হাইড্রোজেন, স্প্লিটিং প্যাটার্ন দিয়ে মেলানো যায় নাকি দেখে নে, স্প্লিটিং প্যাটার্ন দিয়ে বলতে 2 হাইড্রোজেন কোয়ার্টেট, 2 হাইড্রোজেন মাল্টিপ্লেট, 3 হাইড্রোজেন ট্রিপলেট, এ 3 হবে হাইড্রোজেন ট্রিপলেট,
কারণ দেখো ওই 4.1টা 2 হাইড্রোজেন কোয়ার্টেট, ওটা একমাত্র ওই এস্টারের অক্সিজেনের পাশেরটা হতে পারে। সিটা হলে ওই যে কোয়ার্টেটটা হওয়া দরকার সেইটা 4-এ যাবে না, ওই 2.1 ওই রেঞ্জে থাকবে। সুতরাং এটা এটাকে কারণ হিসেবে বলা যেতে পারে। ওর বক্তব্য হচ্ছে কোয়ার্ট্রেট বালা যেটা আছে দুটো হাইড্রোজেন, সেটা এইখানেও আছে এখানেও আছে। হ্যাঁ, এই 2 হাইড্রোজেন কোয়ার্টেট, এই 2 হাইড্রোজেন এই 3টে হাইড্রোজেন দিয়ে কোয়ার্টেট হবে। এবার এটা আলফা পজিশন হলে 2.5 রেঞ্জে যাবে আর কি, ম্যাক্সিমাম 2.5 টাইপে যেতে পারে। হ্যাঁ, ডাইরেক্ট অক্সিজেনের সঙ্গে কানেক্টেড থাকলে তবেই সেটা 2 হাইড্রোজেন কোয়ার্টেটটা 4 এর দিকে যেতে পারে। 4.1 আছে গিভেন 2 হাইড্রোজেন কোয়ার্টেট, তার মানে মোস্টলি এটা অক্সিজেনের সঙ্গে কানেক্টেড থাকা অবস্থায় হবে। এটা ঠিক আছে, দ্যাট লজিক ক্যান বি টেকেন। তাহলে হয়ে গেল, আমার বাকিগুলো দেখার দরকারই নেই। এই উইল বি দি অ্যান্সার। তাহলে আমি দুটি মাত্র লজিক এখানে দেখেছি। প্রথমেই আমি বাকিগুলো না পড়ে সোজা দেখেছি 16 যে ভ্যালু 16 আছে, সে যেখানে হোক আছে, কোথায় আছে না আছে আমি জানি না, কোথাও একটা যে ভ্যালু 16 আছে, উইচ মিনস যে যে কম্পাউন্ডটা হতে চলেছে সেটা ট্রান্স কম্পাউন্ড হবে। সিস হলে তো মানে ট্রান্স কাপলিং এর জন্য 16 এসছে আর কি, ট্রান্স কাপলিং হলে তবে 10-এর বেশি যে ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, সুতরাং ট্রান্স দেখে আমি এই দুটো প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। দুটোই ডবল বন্ডে সিস আছে, দেখ এই ডবল বন্ডটাও সিস, এই ডবল বন্ডটাও এখানে সিস, তাহলে এই দুটো ক্যান্সেল। প্রথম কাজ এটা। তারপরের কাজ, এবার এই দুটোর মধ্যে আমাকে পার্থক্য খুঁজে বার করতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজতে গিয়ে যেটা দেখা গেল যে এই যে 2 হাইড্রোজেন কোয়ার্টেট দেখাচ্ছে, সেই 2 হাইড্রোজেনের ভ্যালুটা ডেল্টা ভ্যালু 4.1। এবার 2 হাইড্রোজেন মানে এই 2 হাইড্রোজেন অথবা এখানে 2 হাইড্রোজেন, আর কোথাও 2 হাইড্রোজেন নেই। এদিকে আছে কিন্তু সেটা কোয়ার্টেট হবে না, এদিকে 3টে হাইড্রোজেন আর এদিকে একটা হাইড্রোজেন দিয়ে মাল্টিপ্লেটে ভেঙে যাবে। তো দিস ইজ নট কোয়ার্টেট। তো কোয়ার্টেট 2 হাইড্রোজেন এটাই বটে, এইটা অথবা এটা। তাহলে একটা আলফা কার্বনে আর একটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে কানেক্টেড। আলফা কার্বনে হলে মোটামুটি 2.5 এর মধ্যে ভ্যালু থাকবে, 2.5 টাইপ রেঞ্জে ভ্যালু থাকবে ডেল্টা ভ্যালু। হ্যাঁ, এইখানে কিন্তু ডেল্টা ভ্যালুটা অ্যাকচুয়ালি গিভেন হচ্ছে 4.1, হুইচ মিনস এটা কিন্তু বেশি হবে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে হয়ে যাবে আর কি, অক্সিজেনের সঙ্গে কানেক্টেড অবস্থায় থাকবে। দ্যাট উইল বি দি অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, ইয়ে সুপ্রিয়া কি এখন বাড়িতে নাকি না? না দাদা, ক্লাস গিয়েছিলাম, ক্লাস থেকে বাড়ি যাচ্ছি। সেই ডিসেম্বরে তুই ওখানেই থাকবি? হ্যাঁ দাদা, ডিসেম্বরে আমাদের সেমিস্টার। কবে থেকে? এখন ডেট বলেনি, ওই শেষের দিক করে হবে বলেছে। বুঝলুম। দাদা বলো। দাদা আগেরটা ওই ডাবলেট আর ট্রিপলেট, ওটা কোনটা বলছে? কার্বনেটের পাশেরটা? ডাবলেট অফ ট্রিপলেট কোনখানে বলেছে, দাঁড়া দেখে নিচ্ছি। এইটা, এই দুটো, 7.7। এই দুটো ডাবলেট অফ ট্রিপলেট, এই দুটো। আচ্ছা, ওই দুটো তোর এটা তো বুঝতেই পারছিস, 16 হার্জ মানে নিশ্চয়ই একটা এদিকের হাইড্রোজেন হবে, একটা এদিকের হাইড্রোজেন হবে, দুটো হাইড্রোজেন, 1 হাইড্রোজেন করে তো, 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন, মানে একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই দুটো হাইড্রোজেন নিজেদের মধ্যে ডাবলেট করলো, আর এইদিকে দুটো হাইড্রোজেন দিয়ে ট্রিপলেট করলো। বোঝা গেল? এখানে একটা, এখানে একটা আছে তো। এই দুটো হাইড্রোজেন নিজেদেরকে একজন অন্যজনকে ডাবলেটে ভেঙেছে, আর এই যে CH2টা সেই ডাবলেটটাকে আবার ট্রিপলেট করেছে। ঠিক আছে? হ্যাঁ ওই তো জাস্ট 16টা দেখলেই বলে দেবো আমি। 16 মানে নিশ্চয়ই একটা এদিকে আছে, একটা এদিকে আছে, এই দুটো। তারপরটা দেখা যাক।
ইন দি ব্রডব্যান্ড ডিকাপল, ও 13C 13C দেখেই আমার 13C আর মাসের কথা মনে পড়ে গেল। কোনটা আগে করবি রে? এটা আগে করবি না ওই এটা করবি? আগে পাটারবেশন ভ্যারিয়েশন তারপরে এইসব। কেন? না ওটা খুব সবাইকে মজা। পড়া হয়ে গেছে, আমাদের হয়নি। হ্যাঁ, তবে এটাও তো সবার পড়া হয়ে গেছে, তোর হয়নি। না এনএমআর কাজ 13C কাদের হয়েছে? 13C মাস সবার পড়া হয়ে গেছে, কি বলিস? অর্ঘদীপরা সবাই জানে, তো অর্ঘদীপ দ্বারা জান, বাকিরা তো এখান থেকে পড়েই গেছে, অনিকেতরা। হ্যাঁ তাহলে তো সবাই জানে, তাহলে ওগুলো পড়িয়ে লাভ নাই, পাটারবেশন ভ্যারিয়েশনটা পড়ো। আরে ওকে চাপ খাওয়া না, তুই পড়ে যাসনি আমি জানি, ওকে চাপ খাওয়ানোর জন্য বলছি। ও পড়ে গেছে সেটা আমি জানি, তুমি পড়া ঠিক আছে ঠিক আছে, সে আর ব্যাপারটা তো একই। কোয়ান্টাম পড়াতে আমার কম কষ্ট করতে হবে, আমার সুবিধাই, বরঞ্চ উল্টোটা হলে আমাকে একটু বেশি পড়তে হতো। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল নাকি, না শুধু আমারই চলে? না না না, না, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে, আমার হাতে লেগে গেছে, এটা ক্যান্সেল করে ফেলেছি। এটা বি হবে মনে হচ্ছে। নাম্বার অফ ইয়েই তো বোধহয় দিয়েছে না, কি দেখলাম একটা নাম্বার অফ সিগন্যালই দিয়েছে। হ্যাঁ, কটা করে সিগন্যাল দেবে। নাম্বার অফ সিগন্যাল বের করতে কিছু জানতে লাগে না। তো যাই হোক, ব্রডব্যান্ড ডিকাপল নাম্বার অফ সিগন্যাল অ্যাপিয়ারিং ফর দি এই তিনটে স্ট্রাকচারের জন্য আর কি। তো নাম্বার অফ সিগন্যাল মানে তুই তো জানিস তো, শুধুমাত্র হোমোটপিক এবং ইনানসিওটপিক পজিশন গুলো একই জায়গায় পিক দেবে, ডায়াস্টিওটপিক হলে আলাদা জায়গায় দেবে। তার মানে তুই যে কোনো সিমেট্রি অপারেশন দিয়ে যদি সেটা সিএন, হোমোটপিক মানে সেগুলো সিএন দিয়ে এক্সচেঞ্জেবল, যে সমস্ত পজিশন গুলো সিএন দ্বারা এক্সচেঞ্জেবল সেগুলো হচ্ছে হোমোটপিক পজিশন, আর যে সমস্ত পজিশন গুলো আই সিগমা এসএন দিয়ে ইন্টারচেঞ্জেবল সেগুলো হলো এনানসিওটপিক পজিশন। তাহলে যে কোনো সিমেট্রি অপারেশন দিয়ে সিএন আই সিগমা এসএন এগুলো যে কোনো অপারেশন দিয়ে তুই যদি ইন্টারচেঞ্জ করতে পারিস, যে পজিশন গুলোকে করতে পারবি তারা একই জায়গায় সিগন্যাল দেবে। বাস এইটুকু জেনে গেলে বাকিটা তো আমার হাতে। বেশ, তো তাহলে এইবার তাহলে বিটা হচ্ছে, বলো কারণ বলো। বি মানে এইটা প্রথমে, হ্যাঁ 3 2 প্রথমেরটাই 5 বলো, প্রথমেরটাই যদি 3 কেন তুমি ওই, আমাকে বলো। হ্যাঁ প্রথমেরটায় হ্যাঁ ওদিকে একটা প্লেন গেল, আর এই আড়াআড়ি ভাবে একটা গেল, তাহলে ওই যে দুটো কার্বনকে ক্রস করছে ওই দুটোর মাঝখানে একটা কার্বন পড়ে রইলো, যদি একটা ভাগকে আমি দেখি তাহলে ওটা 3টে হলো। আর মানে তার এই যে কোনো একটা হাফকে আমি 4টে হাফে ভেঙে নিয়েছি, 4টে হাফই ইকুইভ্যালেন্ট, তো সি এনি ওয়ান হাফ, যে কোনো একটা হাফ নিলে দেখ এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর কেউ নেই, সুতরাং 3টে সিগন্যাল হবে। একটা হাফ মানে মলিকুলটাকে ব্রেকডাউন করে আমি সিমেট্রি দিয়ে ব্রেকডাউন করে নিলাম, এটা দিয়ে একটা সিগমা যাচ্ছে, দুটো হাফ একই, এখান দিয়ে একটা সিগমা যাচ্ছে, ওপরে নিচের হাফ সমান, তাহলে মানে 90 ডিগ্রি করে 4টে হাফ হয়েছে, যে কোনো একটা হাফ দেখলেই হবে। তো এই হাফটা যদি আমি দেখি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দিস 3 কার্বন উইল গিভ 3 সিগন্যাল। তাহলে প্রথমে 3 আছে একটা দুটো অপশনে, তাহলে বি আর ডি এর মধ্যে এ আসি প্রথমেই ক্যান্সেল। ওটা দেখারই দরকার নেই, মাঝেরটা 2, দুটো ক্ষেত্রেই 2 আছে, তাহলে মাঝেরটা দেখার দরকার নেই। গো টু দি লাস্ট ওয়ান, এখানে 5 আছে 8 আছে, হ্যাঁ 8 হওয়ার সুযোগ নেই, কারণ এখানে ইলেকট্রন, আচ্ছা হ্যাঁ হতে পারে 8টাই, আমি ভাবলাম 7টা কার্বন আছে, যাই হোক কার্বন 8টাই আছে, ঠিক আছে। দেখ এবার কি হতে পারে তাহলে সি এরটা। হ্যাঁ তো ওটা ওটা একটা কি বলে ওটা, C2 গোছের যেতে পারে কি, মানে মাঝখান দিয়ে যেরকম অ্যালিন সিস্টেমে যেত, তাহলে ওই একদিকটা যদি নিই সিগমা তাহলে যেতে দেখো পারে 5টা, মাঝখানে একটা। হ্যাঁ সিগমা সিগমাও যাবে, যেতে পারে। সিগমা, সিগমাই সিগমাও না, ভেবেছিলাম। সিগমাই যাবে, এইভাবে যাবে, মানে এই কার্বনটা আমি কোনটা কোনটা ছবি হবে বলে দিচ্ছি, এটা আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, এই মাঝখানটা দিয়ে সিগমা যাবে। হ্যাঁ, এইবার কোনটা কোনটা ছবি হবে আমি বলছি, তাহলে বুঝতে পারবি দেখ সহজে। এইটা এইটা সবুজ রঙের দুটো ছবি, আচ্ছা নীল রঙের এইটার সঙ্গে এইটা ছবি, এটা হবে, আচ্ছা এইদিকে এইটার সাথে এইটা ছবি, বুঝতে পারা যাচ্ছে।
তাহলে এই লাল দুটো জন্য এই দুটো তো দুটো হলো আর কি, এই দুটো কার্বন, এখান দিয়ে তো সিগমাটা যাচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, তার মানে তোর আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3, এটাও 3, 4, এটাও 4, 5, এটাও 5, টোটাল 5টা। ঠিক আছে, ক্লিয়ার তো? দেখি না, বেশ, খুব ভালো কথা। 123 মাস তো করানো হয় নাই। ডি হবে। ডি। Mass spectrum of dichlorobenzene, the ratio of peaks m by z এত 46 48 50। ক্লোরিনের হচ্ছে এটা আমি 35 আর 37 দুটো আইসোটোপ, এবং হচ্ছে যে হ্যাঁ ওখানে অ্যাবান্ডেন্স রেশিও হচ্ছে 3:1। 3:1। 3:1 তার হোল স্কয়ারের যদি এটা করি তাহলে 3 থেকে 9 6 1। এটা আমি 2 নম্বরই সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা 2 নম্বরই সিস্টেম, এটার জন্য তোর মাস স্পেকট্রোস্কোপি জানার দরকার নেই। তো মাস স্পেকট্রোস্কোপিতে কি হয় সেটা জেনে নে এবং সেই অনুযায়ী ব্যাপারটা দেখে নে, তাহলে তুই বুঝে যাবি কি হচ্ছে আসলে। মাস আমি পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। তো এবারে ব্যাপার যেটা হচ্ছে দেখ, মানে মাস স্পেকট্রোস্কোপিতে আসলে কি হয়, গোটা মলিকুলটাকে কতগুলো ফ্র্যাগমেন্টে ভেঙে ফেলা হয়, ছোট ছোট টুকরো। সেই টুকরোগুলোতে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে সেই টুকরোগুলোকে পাঠানো হয়। এইবার এই যে m/z রেশিও, এই যে তুই যদি ওইখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের ইকুয়েশনটা বার করিস, যখনই তুই ওটাকে পাঠাবি, একটা চার্জ পার্টিকেলকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাবি, তাহলে চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলেই সে একটা ইন্টারাকশন ফিল করবে এবং সে তার যে কোনো একটা দিকে ডিফ্লেকশন হবে। কোথায় হবে, কত হবে, সেসব বাদ দে, তাহলে কতটা ডিফ্লেকশন হবে, এই ডিফ্লেকশনটাকে আমরা অ্যাকচুয়ালি মেজার করে থাকি। একটা পর্দায় গিয়ে একটা ওই পার্টিকেল গুলো পড়ে দিয়ে তুই সেখান থেকে ছবিটা নিয়ে বুঝতে পারিস যে হ্যাঁ, তার মানে এত ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে, এত ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে। তাহলে পার্টিকেলটা যত বেশি ডিফ্লেকশন হবে সে তত ভারী হবে, যত কম হবে সে তত, পুরোটাই ডিপেন্ড করছে যে সেন্ট্রিফিউগাল ফোর্সের উপরে। হ্যাঁ, তো এবার ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের ইকুয়েশনটাকে তুই যদি নিয়ে আসিস, দেখবি দ্যাট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস m/z, m/z রেশিও। ওটা আমি পরবর্তীকালে স্লাইড আছে আমাদের দাদুর, মানে শঙ্কর আগুনে, সেখান থেকে দেখিয়ে দেবো, সেখানে করা আছে। তো এনিওয়ে, তো এবার তাহলে এই m/z রেশিওটা অ্যাকচুয়ালি যত বাড়বে তার ডিফ্লেকশন তত বেশি হবে। তার মানে সোজা কথা, এই m/z-টাই হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর। প্রত্যেকটা পার্টিকেলের m/z ভ্যালু সেই অনুযায়ী ঠিক হয় পার্টিকেলটা কত দূরে বা পর্দায় কোন জায়গায় গিয়ে পড়বে। একেবারে সিম্পল, এইটুকুই হচ্ছে বিষয়টা মাস স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, বিভিন্ন রকমের মাস স্পেকট্রোস্কোপি হয়, আমি যেটা বলছি এটাকে বলা হয় ইএসআই, বোধহয় ইলেকট্রো আয়োনাইজেশন মাস স্পেক্ট্রা। যাই হোক, গুলিবার নাম অনেক রকমের আছে, হ্যাঁ, বহু রকমের মাস হয়। তো এটা হচ্ছে ইলেকট্রো আয়োনাইজেশন মাস স্পেক্ট্রা, মানে একটা বন্ডকে ভেঙে আয়োনাইজ করে পার্টিকেল বানিয়ে সেই পার্টিকেলটাকে আমি পর্দায় ফেলছি। হ্যাঁ, তো এইবার ব্যাপার যেটা হলো, তাহলে সবটাই ডিপেন্ড করে আছে হচ্ছে m/z এর উপরে, এটা হচ্ছে কথা। তাহলে এবার যখনই মাসের গল্প চলে এলো, তখন একই মানে পার্টিকেলের একাধিক মাসের এলিমেন্ট অ্যাভেলেবেল, তো ডিপেন্ডিং অন ওই আমাদের আইসোটোপ। যে কোনো জিনিসে ধর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এখান থেকে ভাঙবে না। হ্যাঁ, যাই হোক, হাইড্রোজেনের হলে নর্মাল হাইড্রোজেন হলে একরকম, ডয়টেরিয়াম হলে একরকম, মাসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ক্লোরিন, ব্রোমিন সবারই আইসোটোপ আছে। ক্লোরিন হলে ক্লোরিন 35 আর 37। হ্যাঁ, এদের অ্যাবান্ডেন্সের রেশিও হচ্ছে 3:1, ক্লোরিন 35 ক্লোরিন 37। এরা যে মানে যে রেটে পাওয়া যায় নেচারে, সেটা হচ্ছে 3:1, উইচ মিনস যে প্রতি 100টা মলিকুলের মধ্যে 75টা মলিকুল হচ্ছে 35-এ আছে, বাকি 25টা 37-এ আছে। এই তো ব্যাপারটা। 100টাকে তুই র্যান্ডম তুলে আনলে 75টা 35-এ পাবি, 25টা 37-এর পাবি। তাহলে এবার যখন বন্ড বানিয়েছে
অ্যাটমগুলো, ক্লোরিন ধর কার্বন ক্লোরিন বন্ড আছে, তো সেই ক্লোরিনটাও তো 35 হতে পারে, 37 হতে পারে। তাহলে সেই অনুযায়ী এবার যেহেতু তুই মাসটাকে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে ধরছিস এখানে, তাহলে মাস ক্যান ভ্যারি। একই ফ্র্যাগমেন্ট, সেম ফ্র্যাগমেন্ট, কার্বন ক্লোরিন বন্ডই বলছি আমি, কিন্তু কার্বন ক্লোরিন বন্ডে ক্লোরিনটা 35 থাকলে একরকম মাস হবে, 37 থাকলে একরকম মাস হবে। মাস ক্যান চেঞ্জ 2 ইউনিট করে। এখানে দেখ তার মানে ধর আমি যদি সাপোজ ধর কার্বন ক্লোরিন বন্ড নিই, এবার ধর একটা ফ্র্যাগমেন্টে এখানে আবার কি বলেছে দেখ, এখানে আবার বলেছে নাম্বার অফ সিগন্যাল অ্যাপিয়ারিং ফর এটা নয়, ইন মাস স্পেকট্রাম ডাইক্লোরোবেনজিন। হ্যাঁ, এখানে আবার তোকে বলেছে there is a ডাইক্লোরোবেনজিন। প্রথমে তুই ডাইক্লোরোবেনজিনটা এখানে যে কোনো রকমের, মানে আমি কোন রকমের বলছি না, কোথায় আছে জানি না, অর্থ মেটা প্যারা হোয়াট এভার ইট মে বি, দুটো ক্লোরিন আছে, একটা ক্লোরিন এরকম ভাবে দেওয়ার মানে হচ্ছে কোথায় আছে আমি জানি না, দে মাইট বি অর্থ, দে মাইট বি মেটা প্যারা, যা খুশি হতে পারে। হ্যাঁ, কিন্তু দুটো ক্লোরিন আছে, মানে দুটো সিসিএল বন্ড আছে সোজা কথায়। এখন ঘটনা হলো গিয়ে তাহলে তুই যখন ভাঙবি, ভাঙার পরে যে ফ্র্যাগমেন্ট বেরোবে সেই ফ্র্যাগমেন্টে ক্লোরিন গুলো 35ও থাকতে পারে, 37ও থাকতে পারে। এবার তোকে দেখতে হবে তাহলে কত রকম পসিবিলিটি হতে পারে। কার্বনের তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হলে ক্লোরিনের হবে। তাহলে তুই যে ফ্র্যাগমেন্টটা বানিয়েছিস হতে পারে সেই ফ্র্যাগমেন্টে দুটো ক্লোরিনই, দুখানা ক্লোরিন দুজনেই 35 করে মাসের হতে পারে এটা। আবার হতে পারে একটা ক্লোরিন 37, অন্য ক্লোরিনটা 35, এটা হতে পারে। ঘুরিয়ে নে, ওপরেরটাকে 35 কর, নিচেরটাকে 37 কর। আরেকটা হতে পারে দুটোই 37, প্রথমটা দ্বিতীয়টা। হ্যাঁ, মানে আমি 1 2 করে লিখছি, 1 2 1 2, ওটা কিন্তু Cl2 নয়, 1 2। তাহলে এই সব কটা পসিবিলিটিকে তুলে নিয়ে এসে তোকে হিসাবটা করতে হবে। বলেছে এবার তুই প্রশ্নটা বুঝতে পারবি। দেখ বলেছে ইন দ্য মাস স্পেকট্রাম অফ ডাইক্লোরোবেনজিন দ্য রেশিও অফ পিকস M/Z, দেখ একটা 146, একটা 48, একটা 50। ঠিক দেখ দুই দুই গ্যাপ গুলো দিয়েছি ইচ্ছা করে। 146 তার মানে ওখানে দুটোই 35-এর ক্লোরিন ব্যবহার হয়েছে, দুই বাড়িয়ে দিয়েছে, তারপরটা 148, তার মানে একটা 35 অন্যটা 37, কোনটা আমি জানি না। ইট ক্যান বি বোথ ওয়ে, প্রথমটা 37 পরেরটা 35 হতে পারে, প্রথমটা 35 পরেরটা 37, এটাও হতে পারে। আচ্ছা, লাস্ট এটা বলেছে 150, মানে বেস ভ্যালু থেকে 4 বেশি, তো 4 বেশি মানে দুটোই 37, তখন 2 2 করে 4 বেড়েছে। তা তোকে বের করতে হবে এই যে তিনটে 146, 148 এবং 150, এই যে রেশিও রয়েছে, মানে এই যে মাস ভ্যালু গুলো রয়েছে, এই মাস ভ্যালুর করেসপন্ডিং পিক, এই M/Z ভ্যালু দিয়ে একটা করে পিক আসবে, একটা মানে এক করে পিক আসবে, এই মাস ভ্যালু গুলোতে পিক আসবে। এবং সেই যে পিকের হচ্ছে ইন্টেন্সিটি রেশিও, সেই পিকের ইন্টেন্সিটি রেশিও গুলো এখানে মেনশন করা আছে, 1:1:1, হ্যাঁ 3:3:1, 1:1, 9:6:1, এইভাবে। তাহলে কি রেশিওতে পিক গুলো আসবে? প্রথমত যেটা হচ্ছে বেস ভ্যালু 146, হ্যাঁ সেখানে সবসময় বেশি থাকবে, কারণ 35-এর অ্যাবান্ডেন্স তো বেশি, 35। আমি যদি অ্যাবান্ডেন্স রেশিও দেখি সেটা 3:1, মানে প্রতি 4টে তুই যদি র্যান্ডম 4টে তুলে আনিস তার মধ্যে 3টে 35 বেরোবে, এটা হচ্ছে হিসাবটা বলছে, ফিজিক্যাল মিনিং ইজ দিস। তাহলে 35-এর পরিমাণ যদি বেশি হয়, খুব স্বাভাবিকভাবে এইটা 146-এর ইন্টেন্সিটি বেশি সংখ্যায় থাকবে 146, খুব স্বাভাবিক হিসেব। তারপরে একটা 35 একটা 37 হওয়ার প্রবাবিলিটি যত, সেই অনুযায়ী এটা কমে আসবে, 148, 146-এর থেকে 148 কমবে, 148-এর থেকে এটা আরো কমবে। হ্যাঁ, মোটামুটি এইভাবেই চলবে ব্যাপারটা। হ্যাঁ, তো তার মানে এটা যদি কেউ কিচ্ছু না জানে, মানে মাস স্পেকট্রাই না জানে, সেও এটা উত্তর করে দিতে পারবে, যদি সে এই হিসাবটা বোঝে যে আমার যত তুই মাসটাকে বাড়াতে পারবে, 146 থেকে 48 করলি মানে একটা 35 একটা 37 হয়ে গেল, তাহলে দুটোই 35 হওয়ার যা প্রবাবিলিটি হবে, একটা 35 একটা 37 হওয়ার প্রবাবিলিটি কমে আসবে, কারণ 37টা আছেই কম পরিমাণে, আবার দুটো 37 হওয়া তো আরো কমে যাবে।
সুতরাং ক্রমশ ইন্টেন্সিটি শুড বি লোয়ার, হ্যাঁ, বেসটা হায়ার হবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং 961 ইজ দি অনলি অ্যান্সার যেখানে পরপর পরপর কমছে। আচ্ছা ঠিক আছে, এবার এইভাবে তো সব উত্তর করা যাবে না, এটা তো একটা 2 নম্বরই হয়ে গেল। তো তোকে এমন একটা সিস্টেম শিখে নিতে হবে যে তুই যে কোনো জায়গায় এই ব্যাপারটাকে কাজে লাগাতে পারিস আর কি। হ্যাঁ, যেখানেই এই মাসের কি বলে আইসোটোপ রিলেটেড গল্প আছে সেখানেই যেন উত্তরটা করার মতো যেন জায়গা থাকে। তো ঠিক আছে, উত্তরটা করার মতো জায়গার জন্য এবারে দেখ আমি ইয়ে করে দিচ্ছি। তাহলে দেখ ক্লোরিন দুটোকেই মানে 3টে অপশনকে আমি পরপর লিখছি। এটা হতে পারে একটা, আচ্ছা একবার হতে পারে, এটা হচ্ছে দিস ইজ 146, 146 ছিল, 48 ছিল, 150 ছিল। 148-এর যে ফ্র্যাগমেন্টটা, তার মানে 2 বেড়েছে, তার মানে একজন, যে কোনো একজন 35 হয়েছে, অন্যজন 37 হয়েছে। এটা একটা অপশন। প্রথমেরটা 37, পরেরটা 35, এটা একটা অপশন। বেশ, আর হচ্ছে 150 ছিল আরেকটা, সেখানে দুটো ক্লোরিন 37। বেশ, আরেকটা জিনিস আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ক্লোরিন 35:37, এটা 3:1 রেশিওতে রয়েছে। ওকে, তাহলে দেখ প্রথমটা অ্যাবান্ডান্স, আমি এই রেশিওটাকেই কন্টিনিউ করে আমরা ইয়ে করব। সবসময় তুই প্রবাবিলিটির হিসাবটা একবার ভাব, যে প্রথমের ক্লোরিনটা 35 হওয়ার যে সম্ভাবনা, দ্বিতীয় ক্লোরিনটা 35 হওয়ার সম্ভাবনা প্রথমটার সঙ্গে গুণ হবে। সব জায়গাতেই যেখানেই তুই মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটো ইভেন্ট, মানে একটার 35 হওয়া অন্যটার 35 হওয়ার সঙ্গে তো সম্পর্ক নেই কোনো। আমার বক্তব্য হচ্ছে দুটো, যে ধর এই যে ধর আমি যে কোনো একটা স্পেসিফিক নিয়ে নিলাম, ধর এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন নিয়ে নিলাম, সাপোজ আমি মেটা ধরে করছি, যা খুশি হতে পারে, অর্থ হতে পারে, প্যারাও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে এটার 35 হওয়া আর এটার 35 হওয়া, এরা কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়ালি রিলেটেড নয়। মানে এটাকে 35 করলে এটাকে আর 35 করা যাবে না এরকম নয়, আবার এটাকে 37 করা যাবে না এরকমও না। সুতরাং এর 35 বা 37 যেটাই হোক হওয়ার সম্ভাবনাটা এটার 35 বা 37 হওয়ার সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত নয়, দে আর নট রিলেটেড, কোনো কানেকশন নেই দুটোর মধ্যে। এইরকম ধরনের ইভেন্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে দুটো ইভেন্টের প্রবাবিলিটির মধ্যে কোনো যোগাযোগ নেই, এটার সঙ্গে ওটা কানেক্টেড নয়। এরকম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের যদি প্রবাবিলিটি করতে হয়, দে উইল বি মাল্টিপ্লাইড অল টাইম, সবসময় গুণ হয়ে যাবে। প্রথমটার 35 হওয়ার যে সম্ভাবনা ইন্টু পরেরটার সম্ভাবনা, তখন তার সঙ্গে গুণ হবে। এটা হচ্ছে যে কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের প্রবাবিলিটি। যারা প্রবাবিলিটি একটুখানি একেবারে বেসিক প্রবাবিলিটি পড়েছিস তারা এটা জানিস, হ্যাঁ, যে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের প্রবাবিলিটি সবসময় মাল্টিপ্লাইড হয়ে যাবে অল টাইম, যে কোনো জায়গায়, তার কারণ তাদের মধ্যে কোনো কানেকশন নেই। এইবার এখানে প্রবাবিলিটি কাইন্ড অফ আমাকে বের করতে হবে, যেটাকে তুই অ্যাবান্ড্যান্সের সঙ্গে কানেক্ট করে দিতে পারিস। এই যে প্রবাবিলিটির ব্যাপারটা, দ্যাট ক্যান বি কানেক্টেড টু দিস প্রবাবিলিটি, কি বলে, অ্যাবান্ড্যান্স। তাহলে ক্লোরিনের প্রথমটার 3:1 রেশিওটাকে ধরে চলছি আর কি। তাহলে প্রথমটার 35 হওয়ার সম্ভাবনা 3 ভাগ, প্রথমটার 3 ভাগের সঙ্গে আবার পরেরটা, মানে 3 ভাগ, মানে দিস ইজ নট, মানে তুই এটা ভাবিস না যে প্রবাবিলিটি একের থেকে বড় হয়ে গেছে, এটাকে আমি দুটোকে প্যারালাল রেখে করছি, হ্যাঁ, দিস ইজ নট প্রবাবিলিটি, কিন্তু প্রবাবিলিটির সঙ্গে সিমিলার কনসেপ্ট এটা। তাহলে প্রথমটার অ্যাবান্ড্যান্স রেশিও ছিল 3, তাহলে এটা 3 × 3 এরকম করলাম আর কি। আচ্ছা, পুরোটা দেখ, নিজে নিজে বুঝে যাবি, কোনো সমস্যা কিছু নেই। তারপরে এখানে ক্লোরিন 35-এর জন্য 3, 37-এর হওয়ার কথা 1। আচ্ছা, এই 3-এর সঙ্গে এটা 35 হলে আর 37-এর গুলোর হচ্ছে 1,
আর এই 35টা 35 মানে সেটা আবার 3। আচ্ছা, এখানে কিন্তু 37 মানে দুটোই এক এক, তাহলে এখান থেকে এলো 9। হ্যাঁ, এইগুলোকে গুণ করে দিবি, দুটো দুটো যেগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ দে উইল বি মাল্টিপ্লাইড। হ্যাঁ, এবং টোটাল অ্যাড করতে হবে। তাহলে এখানে ওপরটা থেকে 3, নিচেটা থেকে 3, না আমি ভুল করছি, এইটা এইটা এই দুটো যোগ হবে আর কি, দুটো তো আলাদা আলাদা বন্ডের। মানে প্রথম প্রবাবিলিটি হচ্ছে এটার 35, এটা 37, তাহলে 3 ইন্টু 1, এটার 37, এটার 35, 1 ইন্টু 3 দিয়ে দুটোকে যোগ করে দেবো, 6 1। তাহলে এই হয়ে গেল ব্যাপার। 9:6:1, তোকে যেরকমই দিক না কেন, তুই এই অ্যাবান্ডেন্সটা যদি জানিস, সেই অনুযায়ী কতগুলো পসিবিলিটি আছে লিখে ফেলবি, লিখে সেখান থেকে রেশিও বের করে নিবি। আচ্ছা, এইবার আরো সহজে করা যায়। কি আরো সহজে করা যায়? আরো সহজে যেটা করা যায়, নিয়মটা হচ্ছে 3 + 1 তার স্কয়ার। কেন, কোনটা কি করলাম আমি? 3 হচ্ছে 35 Cl এর অ্যাবান্ডেন্স, 1 হচ্ছে 37 Cl এর অ্যাবান্ডেন্স, আর 2 হচ্ছে 2 ক্লোরিন প্রেজেন্ট। যতগুলো ক্লোরিন আছে, মানে এখানে ক্লোরিন, অন্য জায়গায় নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট আর কি। হ্যাঁ, মানে ধর যদি আমি ধরে নিই একটার অ্যাবান্ডেন্স এ, অন্যটার অ্যাবান্ডেন্স বি, আর নাম্বার অফ পার্টিকেল আছে এন। এখানে যেমন ডাইক্লোরো, সেই জন্য 2 হয়েছে এনটা। তাহলে তোকে করতে হবে কি, a + b টু দি পাওয়ার হোল n, এটা করে নিলি। এবার এইটাকে যখন তুই এক্সপ্যান্ড করবি, এক্সপ্যানশনে প্রত্যেকটার করসপন্ডিং যে সংখ্যাটা, রেশিওটা, হ্যাঁ, যেমন ধর এখানে দুটো ছিল বলে এখানে হচ্ছে a + b এর হোল স্কয়ার। তাহলে a + b এর হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার 2ab b স্কয়ার, এটা হতো। এবার দেখ, আর a আর b আছে হচ্ছে তোর a:b 3:1, তাহলে এখানে a স্কয়ার মানে হচ্ছে 9, 2ab 2 × 3 × 1 b স্কয়ার 1, তাহলে 9 6 1, এগুলোই তো হবে। এটা হচ্ছে ইজি, তোকে আর কিছুই করতে লাগবে না, ইউ জাস্ট গো অ্যান্ড ডু দিস। তোকে শুধু অ্যাবান্ডেন্সের রেশিও বলে দেওয়া থাকবে, সেটা টু দি পাওয়ার n, এটাকে ভেঙে নিলেই হয়ে যাবে। জাস্ট এক্সপ্যান্ড দিস। এক্সপ্যানশনের নিয়ম কি আছে, a টু দি পাওয়ার n, তারপরে হবে nc2 বোধহয় a টু দি পাওয়ার n - 1 b, এরকম করে করে যাবে। nc2 নয়, nc1, তারপরে nc2, nc2 a টু দি পাওয়ার n - 2 b স্কয়ার, প্লাস চলতে থাকবে, লাস্টেরটা হবে ncn, a থাকবে না, b টু দি পাওয়ার n, এটা হচ্ছে nc0। প্রথমটা nc0, সেখানে b ইয়েটা নেই, দেখ এটা নেই, তারপরটা ncn, লাস্টেরটা ওটাতে আবার a নেই, b আছে। বোঝা গেল? দেখ, তো এইটা মাথায় রাখতে পারিস, যেটা সুবিধাজনক মনে হবে সেটা করে নিবি। এটা যদি সুবিধাজনক মনে হয় এটা করে নিবি, আর আমি একটু ভেঙে যেটা করালাম, এটা যদি সুবিধাজনক মনে হয় এটা করে নিবি, whichever you want। তো এইভাবে আমরা রেশিও কিন্তু বের করে দিতে পারবো, খুব ইজি এটা। এটার জন্য তোর মানে ইউ শুড নট হ্যাভ এনি প্রায়র নলেজ অফ মাস স্পেক্ট্রা। ঠিক আছে তো? ঠিক আছে, ওকে, সো দিস উইল বি দ্য অ্যান্সার। ও, এইটা দেখে অর্ঘদীপ এবার নাচবে। Major compound X formed in the following reaction exhibited a strong absorption nu max
1765, তার মানে স্টার টেস্টার হওয়ার সম্ভাবনা, স্টারও নয়, ইয়ে টাইপের সিওও, মানে ওটাকে কি বলে, কাইন্ড অফ অ্যানহাইড্রেট হলেও হতে পারে, স্টার হলেও হতে পারে, যাই হোক মানে ওই জাতীয় কিছু একটা হবে আর কি, দেখা যাচ্ছে, করলে বুঝতে পারবো। ইন দি আয়ার স্পেকট্রাম দ্য স্ট্রাকচার অফ এক্স ইজ, ডাইরেক্ট কোশ্চেন তো বৈদ্যুতিক ক্লাসে করা হয় যতদূর সম্ভব। হ্যাঁ, পিসিসি কেমন দেখতে? CrO3Cl, CrO3Cl, ইয়েস, কেমন দেখতে? দুটো ডবল বন্ড ও, একটা O মাইনাস, একটা Cl। এটা আমি দেখবি তোদের পিসিসি এবং পিডিসি যারা আমার কাছে পড়ছিস তাদের করা আছে, থাকা উচিত। আছে আছে। তাহলে তো বলতে পারছিস না, তাহলে করিয়ে লাভ কি হলো? তুমি তো অর্ঘদীপদাকে জিজ্ঞেস করলে। অর্ঘদীপকে জিজ্ঞেস করলে তোর বলা যাবে না? ওর সাথে কি তোর শত্রুতা আছে নাকি? না না, গুরুজন মানুষ। গুরু মানে গয়হস্য পড়েছিস? হ্যাঁ গো, শুভজিতের। তোকে 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 নাকি এখন ম্যাড্রাসে সবাই আম বলে ডাকছে বললো, এটা কি সত্যি নাকি? এরকম একটা খবর পেলাম তোর নাকি আম নাম হয়ে গেছে। সেদিন হঠাৎ করে মেস থেকে বেরোনোর সময় বেরিয়ে এসে আম বলে ডাকছে, বলছে আমদা আমদা, দিয়ে আমি বলছি আমদা কোথা থেকে এলো, বলছে AMD, আমি AMD নয়, ওটা ADM হবে। এই শালা এডিএম, সেটা আবার কি? এডিএম আমাদের একটা ছিল তো, আরতি ধোয়া ম্যাম। আরে সর্বন কোত্থেকে চলে এলি রে এই দুপুরবেলা? হ্যাঁ, দেখতে এলাম কি করাচ্ছ। কি করাচ্ছি তো তুই দেখতে আসবি না, তুই অন্য কাউকে দেখতে এসেছিস আমার মনে হচ্ছে। কাকে স্যার তুমি বলো তো, আমি জানি না। সেটা তো তুই বলবি, প্রীতি থাকলে প্রীতিও বলতে এত পারতো। এত পড়ি, এক্সাম চলছিল, 12টা এক্সাম শেষ হলো। কি এক্সাম দিচ্ছিস এত? কেন, এনসেম। মানে কোন সাবজেক্টের? আজকে কি ছিল? সলিড। তুই এমনিই পারবি। কেন গো? কেন কি হাফ এমনি? সূত্র সলিড, সলিডে বহু কিছু আছে, হাফ কিছু আমি জানি না। ঠিক আছে, তো বহু কিছু আছে যদি তুই এইটা একটু খুঁজে আমাকে বলবি তাহলে আমার কাজটা একটু কম হবে। এইটা বলো। give me one equation of this. ক্রিস্টালের ল্যাটিস, মানে ক্রিস্টালের লেন্থটা, ক্রিস্টালের ইউনিট সেলের লেন্থের সঙ্গে কন্ডাকশন ব্যান্ডের উইথের কি সম্পর্ক আছে তার কোনো ইকুয়েশন থাকলে আমাকে পাঠাবি। ওকে, দেখছি। কোথায় ছিলাম? এখানে। ওকে, সো এইবার যেটা দেখা যাচ্ছে যে তাহলে আমাকে পিসিসি দেওয়া হয়েছে, পিসিসি হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। হ্যাঁ, ক্রোমেট মানে মোটামুটি CrO4 ধরনের, CrO4 মাইনাস আর কি, মানে ক্রোমিয়ামটা +6 থাকবে, মোটামুটি হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেটে থাকবে আর কি। হ্যাঁ, তো সেইটাই আছেও দেখ এখানে। হ্যাঁ, 1 2 3 4, মানে এখানে 2 2 4 5 6টা বন্ড আছে এবং বাকি সবাই মোর ইলেকট্রোনেগেটিভ দেন ক্রোমিয়াম, তার মানে এটা +6, তো হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেট মোট কথা। হ্যাঁ, তো ক্রোমেটে যেটা থাকে সেটাই হবে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিসিসি। পিরিডিনিয়াম মানে ওখানে পিরিডিন থাকে, ওটা বাদ দে। ক্লোরোক্রোমেট মানে ক্রোমেটের অক্সিডেশন স্টেট যা +6, এখানেও যেন তাই থাকে, তাই আছে। আর একটা ক্লোরিন আছে, এই তো ব্যাপারটা। স্ট্রাকচারটা যদি মনেও না থাকে লিখে নেওয়াটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ক্রোমেট মানে তুই ক্রোমেট CrO4 2-, হ্যাঁ CrO4 2-, ক্রোমেটের নর্মাল এই। হ্যাঁ, তো সেই অনুযায়ী তুই
দেখে নিবি ক্রোমিয়ামটা +6, তাহলে সেই অনুযায়ী এখানে একটা স্ট্রাকচার বানিয়ে নেবো, সিম্পল কথা। দেখে যাক, ঠিক আছে, ওকে। তো এইবার ক্রোমের পিসিসি যদি দেওয়া হয়, হোয়াট উইল হ্যাপেন? এই এই কি আছে, মানে প্রথম কথা হচ্ছে তুই বুঝতেই পারছিস যে ক্রোমিয়ামটা ম্যাক্সিমাম পসিবল অক্সিডেশন স্টেট +6 এ রয়েছে, তার মানে এর অক্সিডেশন স্টেট লোয়ার করতে পারে, কমাতে পারে। হ্যাঁ, ওটা হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেটে রয়েছে, এবার ওর অক্সিডেশন স্টেট কমাবে, তার মানে ও নিজে রিডিউসড হবে, লোককে অক্সিডাইজ করবে আর কি। এবার অক্সিডাইজ হওয়ার জন্য বসে আছে এরা দুজন, দেখাই যাচ্ছে চোখের সামনে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কে ইয়ে হবে আর কি, হুইচ ওয়ান উইল বি অ্যাটাক অ্যান্ড হোয়াই? বলো, এনি গেস? কিন্তু রিজন সহ বলতে হবে। সিটা হবে, আবার একটা সিটা হবে। হ্যাঁ প্রথম বলছি, স্টেপে কে অ্যাটাক করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। প্রথম স্টেপে প্রাইমারি অ্যালকোহল করবে, সেটা প্রাইমারি অ্যালকোহল করে যাবে, ঠিক আছে? কেন? এবার কারণ পিসিসি প্রেফারেন্সিয়ালি প্রাইমারিকে ইয়ে করে। টিটিয়ে মেরে দেবো, আমি এই উত্তরটাই জানতে চাইছিলাম না, ওইটাই বললো। ঠিক আছে, উত্তরটা ঠিক আছে, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। প্রাইমারি অ্যালকোহল এখানে যাবে, তার কারণ এটা সিম্পল SN2 রে ভাই। প্রথম স্টেপটা কিছুই হচ্ছে না, দিস ইজ সিম্পল SN2 রিঅ্যাকশন, এটা কোনো অক্সিডেশন নয়। প্রথমত কি হবে, এটা তো ক্রোমেটিক করে। এই তো ক্লোরিন হচ্ছে গিয়ে বেরোবে এখান থেকে, লিভিং গ্রুপ হিসেবে ক্লোরিন বেঁচে আছে, এখানে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ক্রোমিয়ামের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, +6 অক্সিডেশন স্টেটে আছে, সুতরাং একটা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরোবে, একেবারে সিম্পল রিঅ্যাকশন। তো এখানে দুটো যদি অপশন আমাকে দেওয়া হয়, ডেফিনেটলি দি নিউক্লিওফাইল হুইচ ইজ হ্যাভিং লোয়ার স্টেরিক বাল্ক উইল বি প্রেফার্ড। OH এর চারিদিকে হিন্ড্রেন্স কম আছে, এটা নিউক্লিওফাইলটার স্টেরিক্যালি লেস হিন্ডার্ড, সুতরাং এ যাবে, একেবারে সিম্পল কথা। এই কারণেই কি হয়, পিসিসি, এবার দেখ রিয়াকশনটা শুরুই হয়ে গেল 1 ডিগ্রিতে, তাহলে পিসিসির ওই জন্য হচ্ছে প্রাইমারি পজিশনের প্রতি 1 ডিগ্রি অ্যালকোহলের প্রতি প্রেফারেন্স আছে, সবসময় মনে রাখবি। পিসিসি প্রেফারস 1 ডিগ্রি অ্যালকোহল অলওয়েজ। যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি থাকে, সব সময় এমন কোনো জায়গাতেই দেখতে পাবি না যেখানে পিসিসি 2 ডিগ্রিতে গেছে, আগে গেছে, মানে যেতেই পারে, 2 ডিগ্রিতে যেতে বাধ্য হলে যাবে। মানে কোনো কারণে যদি এটা না থাকতো তাহলে কি রিয়াকশন হতো না? এখানে যদি অন্য কাউকে আমি ভরে দিতাম তাহলে কি রিয়াকশন হতো না? ডেফিনেটলি হতো, তখন 2 ডিগ্রি অ্যাটাক করতো। 3 ডিগ্রি অ্যাটাক করে পিসিসিতে, এরকম এক্সাম্পলও আছে। 1,4 কিটোন ট্রান্সপোজিশন একটা রিয়াকশন আছে, সেখানে দেখা যাবে 3 ডিগ্রি অ্যালকোহলে অ্যাটাক করছে, কোনো অসুবিধা নেই, অন্য কারোর অ্যাটাক করতে অসুবিধা নেই, কিন্তু যখন 1 ডিগ্রি আছে তখন আর 2 ডিগ্রি করবে না। 1 ডিগ্রি ইজ প্রেফার্ড বিকজ অফ দিস SN2। যদি না থাকতো তখন যে খুশি অ্যাটাক করতো, যে থাকতো সেই অ্যাটাক করতো, কোনো অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম স্টেপটা এটা হলো। সেকেন্ড স্টেপে তাহলে এবার আমি এটাকে এরকম করে লিখছি, আর CH2OH, পুরোটাকে এরকম করে লিখে দিলাম। তাহলে আর CH2OH থেকে এই ওটা বাদ দে, ও এর সঙ্গে ক্রোমিয়ামের বন্ড হয়ে গেছে, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস, পয়েন্টটা তো বেরিয়ে গেছে। এরকম দেখতে একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, বেশ ভালো কথা। এখন এইবার তাহলে তোকে নেক্সট স্টেপে কি হয়, ক্রোমেটেস্টার তৈরি হয়ে গেছে, হ্যাঁ, হাইড্রোজেনটা কেড়ে নেবে, ওটা ডাবল বন্ড করে এটা বার করে দেবে, সিআর হয়ে চলবে একদম। তো তাহলে এই যে হাইড্রোজেনটা ধর যে কোনো একটা বেস দিয়ে, যে ক্লোরিন বা যে কোনো কাউকে, ক্লোরিন দিয়ে কাটবে না, জল টল দিয়ে কেটে নেবে, এটা এখানে ডাবল বন্ড করবে, এদিকটা খুলে যাবে, ওইটা ওই O মাইনাসটাই কাটে, আলাদা করে ক্লোরিন লাগবে। হ্যাঁ, তা দিলেও হবে, একই কথা। ঠিক আছে, তাই নে, নন্টি রেগে যাবে নাহলে উল্টো পাল্টা করলে। এটা কেড়ে নিল, এ ডবল বন্ড হয়ে গেল। তাহলে বাই দ্যাট প্রসেস দেখ ক্রোমিয়াম কিন্তু দুটো ইলেকট্রন গেইন করে গেল। দেখ ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা দেখলেই বুঝতে পারবি তুই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড OH, এটা হলো। তাহলে এখন কিন্তু ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা দেখতো,
-2 -2 -1 +5 হয়ে গেছে। এটা এটার জন্য -2, এটার জন্য -2, এটার জন্য -1, -5 হওয়ার কথা ছিল কিন্তু 0, তার মানে +5 চেঞ্জ হয়েছে, বোঝাই যাচ্ছে কমে গেছে। হ্যাঁ, তো যাক এবার এই দিকটা এবার তোর হচ্ছে RCHO তৈরি হয়ে গেল, খুব ভালো কথা। তাহলে এইটা CHO হবে আর কি, দ্যাট উইল বিকাম CHO। ঘটনা হচ্ছে এমন ভাবে রিয়াকশনটাকে সেট আপ করেছে, এইখানটা তোর কার্বনিল হবে, C ডাবল বন্ডও হবে, এইখানটা একটা ওএইচ দিয়ে রেখেছে, ইচ্ছা করে দিয়ে রেখেছে, যাতে করে এটা তৈরি হয়ে ও থামতে না পারে, আরো এক স্টেপ ওকে যেতে হবে। এখনো এক স্টেপ নয়, আরো অনেক স্টেপ যেতে হবে। যাই হোক, অন্তত পক্ষে তৈরি হয়েই একটা স্টেপ ওকে যেতে হবে, কারণ এখানে যখনই কার্বনিল তৈরি হবে আর এখানে যখনই ওএইচ তৈরি হবে, এবার এখানে গিয়ে অ্যাটাক করে দেবে হেমিঅ্যাসিটাল ফরমেশন। কত মেম্বার রিং হবে দেখ, 1 2 3 4 5, অক্সিজেনটাকে নিয়ে একটা 5 মেম্বার রিং, আমি ডাইরেক্ট রিংটা আঁকছি। সেকেন্ড স্টেপটা বোঝা যাচ্ছে আশা করি, মানে কার্বনিল তৈরি হওয়ার পর ওখানে ঠিক ইচ্ছা করে একটা প্রেফার্ড পজিশনে, ঠিকঠাক পজিশনে একটা ইয়ে দিয়ে রেখেছে, অ্যালকোহল দিয়ে রেখেছে, যাতে করে এটা তৈরি হয়। দিস ইজ দি হেমিঅ্যাসিটাল ফর্মড। হেমিঅ্যাসিটাল তৈরি হলো, এখনো রিয়াকশন শেষ হয়নি। এইবার দেখ আবার একটা ওয়েজ চলে এসছে, দেখ দিস ইজ অ্যানাদার ওয়েজ, 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আবার তুই যখন পিসিসি দিবি, পিসিসি অলরেডি মিডিয়ামে আছে, পিসিসি যখন দিবি এই 2 ডিগ্রি অ্যালকোহলটা ফার্দার অক্সিডাইজড হয়ে ইট উইল বি দিস কিটোন অনলি। এটা দ্যাট উইল বি দি অ্যান্সার। এবার দ্বিতীয়বারে যখন 2 ডিগ্রি অ্যালকোহল, তুই বলি 2 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাক্ট করেছে কেন, ওখানে তো আর কোনো অপশন নেই। অপশন না থাকলে কিছু ব্যাপার নেই, যদি দুজন থাকে তখন কিন্তু 1 ডিগ্রি অ্যাটাক করবে, 2 ডিগ্রি নয়। কেউ না থাকলে 3 ডিগ্রিও অ্যাটাক করতে পারে, তো সেটা প্রবলেম নয়। উপায় থাকলেও করাবে না, এখানে উপায় আছে, উপায় নেই, করাতে বাধ্য হচ্ছে, তখন এই ওয়েজটাই অক্সিডাইজড হয়ে C ডাবল বন্ড হবে, এন্ড দিস উইল বি দি অ্যান্সার। বোঝা গেল? সো ডি উইল বি দি অ্যান্সার। ঠিক আছে, ওকে। এই তো বাচ্চাদের কোশ্চেন চলে এসছে, বলো কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি, কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। বিএডটা সব থেকে আনস্টেবল হতে চলেছে, তার মানে বিটা লাস্টে হবে, একটা অপশনই আছে, এক তো সোজা কোশ্চেন, তারপরে আবার কনফিউজও করেনি, কিছু করার নাই, সি উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে তো, কোনো বক্তব্য? ঠিক আছে। মেজর প্রোডাক্ট ফর্মড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন সিকোয়েন্স। দারুণ দেখতে এটা, CH2COOMe, এটা মানে এটা হচ্ছে সেই কি বলে অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড নাকি, এই দুটো হাইড্রোজেন এখান থেকে বেরোবে আর এই অক্সিজেনটা বেরোবে, জল বেরোবে আর কি। এই হাইড্রোজেন দুটো আর এটা জলটা, এই অক্সিজেনটা মিলে জল হয়ে বেরিয়ে চলে যাবে। মানে তুই ধর বেস দিলে প্রথমে প্রোটনকার নেগেটিভ চার্জ হবে, তারপর অ্যাটাক করবে, তারপর এখানে OH হবে, সেই OH আর পাশের কার্বন থেকে জল বেরোবে। দিস আর ভেরি মাচ ট্রিভিয়াল থিং, আমি ডাইরেক্ট বলছি। এখান থেকে H2 আর এখানকার অক্সিজেন মিলে গিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, ওখানে ডবল বন্ড হবে, হয়ে গেল ডবল বন্ড। হ্যাঁ, তাহলে খানিকটা এরকম দেখতে হবে, খানিকটা আরেকটা যদিও মানে COOMe থাকবে আর কি, খানিকটা এরকম দেখতে ব্যাপারটা হবে, দুটো COOMe ইয়ে করা অবস্থায়। বেশ, তাহলে আমি নাহলে ছবিটা একটুখানি আঁকি, একেবারে না আঁকলে ছেলে পেলে কনফিউজড হয়ে যাবে। এটা থাকলো ডবল বন্ড, এটা ডবল বন্ড হবে, তার সঙ্গে CO2Me
এরকম হলো। এবার এখানে কোনো অ্যাসিড ট্যাসিড দেয়নি, অ্যাসিড দিলে একটু ভালো হতো, হাইড্রোলিসিস করে দেওয়া যেত। হাইড্রোলিসিস করে দিতে পারলে দুটো COOH করে একটাকে বের করে দিতাম, একই কার্বনে দুটো COOH থাকলে সেটা থাকে না, থাকতো না, বেরিয়ে যেত। কিন্তু এখানে সেই সুযোগটা দেয়নি, সেটা হবে না, এখানে অন্য কিছু করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এবার এইরকম মানে এটার কাছাকাছি একটা তৈরি হয়েছে, তারপরে এবার হিট দেওয়া হয়েছে সেকেন্ড স্টেপে। তাই এবার তোকে অন্য কিছু রিয়াকশন চিন্তা ভাবনা করতে হবে আর কি এখান থেকে। তো বলো কি রিয়াকশন এখান থেকে করা যেতে পারে? রিঅ্যাকশন হ্যাঁ 1 2 3 1 2 3 1 2 ইন রিঅ্যাকশন 1 2 3 1 2 ইন তো একরকমই হয়, ইন হতে পারে, দ্যাট ক্যান বি অ্যান অপশন। কিন্তু ইনের আবার নামে ওরকম নাম্বারিং হয় নাকি আমি জানি না তো। দেখছি, সাজিয়ে লেখার চেষ্টা করি। বিএসসি সময় তোদের ইনটা তো করিয়েছিলাম নাকি ছেলে পেলে? এই বনটা এদিকে, তারপর এটা করেছিলাম তো। ননটি না বলছে মনে হচ্ছে। না না বলি নাই। না বললে তোকে আমি পুঁতে দেবো। বেশ, ওকে। তো আমরা ডিলসল্টার রিয়াকশন দেখেছি, ডাইন এবং ডাইনোফাইলের রিয়াকশন, ভেরি সিম্পল। হ্যাঁ, একটা 4 পাই কম্পোনেন্ট, একটা 2 পাই কম্পোনেন্ট জুড়ে গিয়ে এইটা, এবার এইটাকেই ডাইইন যদি না থাকে, হ্যাঁ, এই রিয়াকশনটাই যদি ডাইইন না থাকে, একটা মানে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড যদি ইনভলভড হয়, দ্যাট কেস ইট ইজ কল্ড ইন রিয়াকশন। ডাইইনের বদলে ইন কি হবে, এটা এখানে সেম রিয়াকশন, সেম জিনিস, শুধুমাত্র আগে এবারে দুটো ডাবল বন্ড ইনভলভ ছিল, এখন একটা পাই বন্ড একটা সিগমা বন্ড ইনভলভড। হ্যাঁ, তো এইবার এখানেও ঠিক তাই, ইন কম্পোনেন্ট হতে চলেছে, হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে এইটার। এখান থেকে তুই একটা হাইড্রোজেনটাকে করে দে, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবি। এই দেখ, ওহো, এটা। আর ওই ইনোফাইল, ডাইনোফাইলের মধ্যে এটা ইনোফাইল, সেটা যে এই ডাবল বন্ডটা যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত থাকবে এখানে, তত ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। আচ্ছা, তো তাহলে যেটা হবে দেখ, হ্যাঁ, এটা এখানে ডাবল বন্ড করতে যাবে, গিয়ে এখানে অ্যাড করবে, এবং বাই দ্যাট প্রসেস এইটা যখন খুলে যাবে, মানে ডবল বন্ডটা খুলে দুটো COOH যে কার্বন লেগে আছে সেখানে আসবে নেগেটিভ চার্জ, ওই নেগেটিভ চার্জটা এই প্রোটনটা নিয়ে নেবে। এইটা হতে চলেছে বিষয়টা। তাহলে রিয়াকশনটায় প্রোডাক্ট আসবে একটা 6 মেম্বার রিং, এখানে এদিকে একটা ডবল বন্ড চলে এলো, এইখানে একটা কার্বনে দুটো CO2 লেগে আছে, এখানে একটা এরকম হতে চলেছে। হ্যাঁ, যদিও এখানে অন্য অপশন গুলো কোনোটাই এর সঙ্গে সম্পর্কিত নয়, সবই এটা হতে হবে না। হ্যাঁ, এটা তো অন্য কিছু করেছে, তার মানে দিস উইল বি দি অ্যান্সার। কিন্তু এখানে স্টিরিওকেমিস্ট্রি দেওয়া আছে, ইনের স্টিরিওকেমিস্ট্রি নিয়ে একদম মাথা ঘামানোর কোনো দরকার নেই। হ্যাঁ, ইনের স্টিরিওকেমিস্ট্রিরও ওই রকম ওই যেমন করে 6 মেম্বার সাইক্লিক ইয়ে করে
করা হয়েছিল তোর হচ্ছে ওই কি যেন নাম ওইগুলোর 3 সিগমা টপিকের যেগুলো ছিল কোপ ক্লেজেন তাদের মতো করেই করতে হয়, কিন্তু তোর কোনো দরকার নেই, ওটা নর্মালি তো ওইখান থেকে প্রেডিক্ট করে যা আসবে নর্মাল প্রেডিকশনও তাই আসবে। ইনের জন্য আলাদা করে স্টিরিওকেমিস্ট্রি শেখার দরকার নেই, ইনের জন্য আলাদা স্টিরিওকেমিস্ট্রি সিস্টেম আছে, ওই মডেল সিস্টেম বানিয়ে চেয়ারের মতো চেয়ার ফর্মে করে করতে হয়, কোনো দরকার নেই। আমি কেন করতে যাবো ফালতু ফালতু? দেখ যে কোনো একজন ইলেকট্রন ডেন্সিটি দেবে, অন্যজন ইলেকট্রন ডেন্সিটি নেবে, এই তো হিসেবটা। হ্যাঁ, তো সুতরাং যেখান থেকে যাচ্ছে আর যেখানে যাচ্ছে তারা একই প্লেনে থাকবে না কোনোদিনই। ধর এখান থেকে পাঠালো, এই ইলেকট্রন ডেন্সিটি নিয়ে উপর থেকে অ্যাটাক করলো, তাহলে এই নিচে নেমে যাবে। এবার তুই বলবি আমি নিচে থেকে অ্যাটাক করাবো, ঠিক আছে, এটাকে ডবল বন্ড করা, এটা দিয়ে নিচে থেকে অ্যাটাক করা, তখন এ উপরে উঠে যাবে। তুই যা খুশি কর, দিস টু গ্রুপ, এই গ্রুপটা আর এই গ্রুপটা, দে ক্যান নট বি ইন দ্য সেম প্লেন। ওটা দেখেই তোর ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হয়ে যাবে, ওপর নিচ দরকারই নেই। হ্যাঁ, সুতরাং দিস টু শুড বি ট্রান্স টু ইচ আদার, তো এটা ট্রান্সে আছে এটাতে, সুতরাং ট্রান্স হবে, এটা মাথায় রাখবি। যেখান থেকে ইলেকট্রন ডেন্সিটি যাচ্ছে আর যেখানে যাচ্ছে দে শুড বি ট্রান্স, এমনি হওয়া উচিত। এই ইলেকট্রন ডেন্সিটি যদি নিচের দিক থেকে অ্যাটাক করে তাহলে এই গ্রুপটা উপরে যাবে, অথবা এখানে ডবল বন্ড করলে ইলেকট্রন ডেন্সিটি যদি ওপর থেকে অ্যাটাক করে তাহলে গোটা গ্রুপটা নিচে যাবে। একজন ওপরে থাকলে অন্যজন নিচে থাকবে, দে শুড বি ট্রান্স উইথ রেসপেক্ট টু ইচ আদার। শুধু এটা দিয়েই তোর ইনার স্টিরিওকেমিস্ট্রি হয়ে যাবে, আর কিছু লাগবে না, সব জায়গাতেই তাই হবে। তো এই বন্ডের, এটা হচ্ছে নতুন বন্ড, এই নতুন বন্ডের রেসপেক্টে দুটো গ্রুপ ট্রান্সে আছে, দ্যাট উইল বি দি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? বেশ, for the following allylic oxidation reaction, appropriate statement among the choice. allylic oxidation করতে বলেছে। allylic oxidation একমাত্র SiO2 দিয়ে, এখানে KMN উপর দিয়ে হবে না, KMN উপর দিয়ে জীবনে হয় না। হ্যাঁ, SiO2 দিয়ে allylic পজিশনের অক্সিডেশন হয়, আর বিটা হবে মনে হচ্ছে, এবং এখানে তোকে ইয়ে বানাতে হবে আর কি। কারণ হচ্ছে ওই সেলেনিয়ামে তাহলে ওই ধারের যে পাই বন্ডটা আছে সেটা কোঅর্ডিনেট করতে পারবে, তাহলে ওদিক থেকে যদি সেলেনিয়ামটা অ্যাটাক করে তাহলে অক্সিজেনটা ওদিকেই রাখবে, তাহলে ওদিকে ওই এই তো এখান থেকে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা দিয়ে যা হবে, মানে ওই হাইড্রোজেনটাকে কাটতে হবে আর কি সেলেনিয়াম থেকে, সেলেনিয়ামের যে SiO2 তে যেটা আছে। তো এখানে দুটো পড়ার, একটা ওয়েস্টটা এদিকে আছে, একটা ওয়েস্টটা এদিকে আছে। ওয়েস্টটা এই তার মানে হাতে করতেই হবে এটা, 2 নম্বরই একটা সিস্টেম কিছু বার করার দরকার। তো ওটা বললাম, ওটাতে হবে না। আমি ঠিকভাবে শুনিনি, কি বললি একবার বল। ওটাতে হচ্ছে তোমার ওই ধারে যে পাই বন্ডটা আছে, মানে তোমার ওই গ্রুপটাতে, ওই পাই বন্ডটা ওই সেলেনিয়ামে এইটাতে কোঅর্ডিনেট করতে পারে, তাহলে যেদিকে ওই পাই বন্ডটা সেদিক থেকে যদি সেলেনিয়াম অ্যাটাক করে তাহলে ওইচটা সেদিক থেকেই ক্রিয়েট হবে, যেহেতু ওদিকে সেই সিস ভাবে তৈরি হয় ওই একটা ট্রানজিশন ইন্টারমিডিয়েট স্টেট, তাহলে যেদিকে এসি থাকবে সেদিকে ওইচ থাকবে, আর এসিটাতে কোঅর্ডিনেট করবে ওই ধারের ওই পাই বন্ডটা, তাহলে যেদিকে পাই বন্ড আছে সেদিকে ওইচ তৈরি হবে, বিটা মেজর প্রোডাক্ট। এই পাই বন্ড কিন্তু কোঅর্ডিনেশনে আসে না, আর এমনিতেও অ্যাটাকটা তো কার্বন দিয়ে হবে। এই পাই বন্ডের সঙ্গে তুই বলতে পারিস, কিন্তু এই পাই বন্ডটা ইলেকট্রন ডেনসিটি দেবে আর কি কাউকে একটা। এটা তো সেই ইন রিয়াকশন মনে পড়ছে না, ইন ছিল তো।
হ্যাঁ ঠিক ওই আছে রকমই, কিন্তু মানে ওটার সাথে সাথে ওটাও ওই পাই বন্ডটাও করতে পারে, মানে একটা সেই সেকেন্ডারি এফেক্ট গোছের বলতে চাইছি। না না, ওইটা অন্য কেউ অ্যালাইলিক পজিশনে যদি কেউ থাকে সেটা আসবে, আদারওয়াইজ একটা ইন রিয়াকশন হবে, সিম্পল। এবার এইখানেও অ্যালাইলিক পজিশন আছে, কিন্তু তারা রিয়াক্ট করবে না, তারা ব্রিজেড বলে। এই ডবল বন্ডারও তো, এটাও তো অ্যালাইলিক ডবল বন্ড হতে পারে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, কিন্তু তারা রিয়াক্ট করবে না, এই ডবল বন্ডটাই রিয়াক্ট করবে। এর অ্যালাইলিক পজিশনে ও এইচ আসবে, সিম্পল। তো মানে ওর অ্যালাইলিক পজিশনে ওইচ আসবে, মানে এই জায়গাটাতে ওইচ আসবে আর কি। এবার অপশন দুটো আছে, ওইচটা বাইরের দিকে হবে, নাহলে ওইচটা ভেতরের দিকে হবে। ঠিক আছে, আমরা করি, অন্য কিছু মনে হচ্ছে করা যাবে না, ট্রাই করা যাক কি রিয়াকশনটা হয়। ও ডবল বন্ড এস, SiO2, ও ডবল বন্ড এসি, এরকম নিলাম আমি। আচ্ছা, এইবার সি ডবল বন্ড সি, তার সঙ্গে CH2, আমি যে কোনো একটা অ্যালাইলিক পজিশন নিচ্ছি আর কি নর্মালি। দাঁড়া, এটাকে একটুখানি ইয়ে করে লিখি, নাহলে বোঝানো যাবে না। এবার ঠিক আছে, এরকম। এবার সিম্পল ইন রিয়াকশন হবে এখানে, ওই একই রকম সিস্টেম, ইনের ওপরে যেটা দেখলাম ওই একই রকম জিনিস দেখা যাচ্ছে, দেখ। সুতরাং এখানে কি ঘটনাটা ঘটবে, এটা এখানে ডবল বন্ড করতে যাবে, এটা এখানে যাবে, এটা গিয়ে এটা নিয়ে নেবে, একেবারে সিম্পল ইন রিয়াকশন একটা, আর কিচ্ছু না। তাহলে এটাতে কি তৈরি হলো, নিচে লিখছি ACOH ডবল বন্ড ও এখানে একটা কার্বন, তারপরে কার্বন, তারপরে কার্বন, আরেকটা কমে গেল মনে হচ্ছে। এরকম হলো। এইবার এটা হওয়ার পরে বেশ, এইবার যে ঘটনাটা ঘটতে চলেছে, এটাকে আরেকটা 1 2, এটা বেস টেস্ট দিয়ে, বেস না দিলেও হবে, জল দিয়ে ওটাকে প্রোটনটা কেড়ে নেই, প্রোটনটা না কাটলে রিয়াকশনটা হবে না। আর 2-3 সিগমাট্রপিক রিঅ্যারেঞ্জমেন্ট, এক আর একের মধ্যে বন্ড ভাঙ, এটা এখানে, এটা এখানে, দিস ইজ সিম্পল 2-3 সিগমাট্রপিক, মানে প্রথমে একটা ইন ফলোড বাই 2-3 সিগমাট্রপিক রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হলে এখানটা ওয়েট চলে এলো, এখানে এক আর দুইয়ের মধ্যে ডাবল বন্ড হলো, তার মানে অ্যালাইলিক পজিশনে একটা অ্যালকোহল আসবে, এবং এটা এইভাবে আসবে, প্রথমে একটা ইন রিয়াকশন ফলোড বাই 2-3 সিগমাট্রপিক রিঅ্যারেঞ্জমেন্ট, সিম্পল। তো এবার CO2 দিয়ে হবে এটা তো কনফার্ম, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা বুঝতে গেলে, তার মানে ধর এখান থেকে এটা এখানে ডাবল বন্ড করে এখানে CO2 এর সঙ্গে ব্যাপারটা লাগবে, একটা স্টেপ মনে হচ্ছে আমাকে আঁকতেই হবে, নাহলে হবে না। আপাতত একটা ইয়ে করে দেখছি, ডাবল বন্ডটা এখানে আসবে, এখানটায় AC, এখানটায় O মাইনাস হয়ে যাবে, OH হবে, তারপর প্রোটনটা কেড়ে নিয়ে O মাইনাস, ডাবল বন্ডেড O।
এরকম গোছের একটা কিছু তৈরি হবে। তখন এখানে 3 2 1 1 2 ও মাইনাস এখানে অ্যাটাক করবে, ডবল বন্ডটা আবার আগের জায়গায় চলে আসবে, এক আর একের বন্ডটা খুলে যাবে। ওকে, কিন্তু সেটা দিয়ে আমরা ভেতরে না বাইরে কিভাবে বলবো? মেকানিজমটা যদি বলাও হয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? দাদা বলো। বলছে যে ফার্স্টে হচ্ছে SCO2 ওপরের দিক থেকে, মানে যে অ্যাটাকটা ফার্স্টে হবে ওটা ওপরের দিক থেকে হবে, এটা কারণ ওপরে হচ্ছে যে একটা ওই ব্রিজ হেডের একটা কার্বন আছে আর নিচের দিকে দুটো কার্বন আছে, তাই আমি বলতে পারি অ্যাটাকটা ওপরের দিক থেকে হবে SCO2 র। অ্যাটাকটা উপরের দিক থেকে হবে সেটা সঠিক কথা, কিন্তু তার কারণটা ভুল। কারণটা হলো আমি যদি এটা যদি এরকম প্লেন হতো তাহলে নিচের দিকটা 180 ডিগ্রি, উপরের দিকটা 180 ডিগ্রি হতো। এক্ষেত্রে মলিকুলটা বেন্ড, হুইচ মিনস নিচের দিকের ইয়েটা কমানো আছে, 360 ডিগ্রির বেশিরভাগ জায়গাটা উপরের দিকে, ওপরটা খালি আছে, মানে ওপরের দিকে স্পেস বেশি, সুতরাং ওপর থেকে অ্যাটাক হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা নয় মানা। তারপরে ওপরের দিক থেকে অ্যাটাক হলো, দিয়ে O মাইনাস হলো, O মাইনাসটা দাঁড়া ওপর নিচে এখানে দেয়নি তো, এটাই তো সমস্যা। অ্যাবভ বিলো দিলে সেক্ষেত্রে ওইচটাকে অ্যাবভ রাখতে হতো আর কি, ওইচটা অ্যাবভ দ্য প্লেন, এইচটা বিলো দ্য প্লেন, আর একটা অপশন ওইচটা বিলো দ্য প্লেন, এইচটা অ্যাবভ দ্য প্লেন। সেটা হলে ফটাফট বলে দেওয়া যেত। তাহলে এটা কি লজিক লাগানো যাবে সেটা আমি চিন্তা করছি। তাহলে হচ্ছে যে ও মাইনাসটা যখন অ্যাটাক করছে তাহলে ও মাইনাসটা তো উপরের দিক থেকে অ্যাটাক করছে যখন হ্যাঁ, ঠিক তাহলে আছে, বল ওইচটা উপরে যাবে, উপরের দিকে তৈরি হয়েছে। তাহলে এবার বললাম এটা উল্টে দিয়েছে, এটা যেটা প্রোডাক্টটা দিয়েছে সেটা আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা উল্টে দিয়েছে, মানে আমাদের ওইচটা ওইদিকে তৈরি হয়েছে, এদের ওইচটা মানে ঘুরিয়ে দিয়েছে, তাহলে উল্টো হবে না? উপরে নিচে কিছু ব্যাপার নেই তো। ঠিক আছে, আমি তুই যেটা বলছিস এটাকে আমি বড়জোর RS করে করতে পারি, ঠিক আছে, সেটা আমি করতে পারি, ঠিক আছে, আমি দেখছি। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে এই কার্বনটাকে এখানে রাখার মানে রাখতে গিয়ে চারটেকে একই প্লেনে দিয়েছে, দ্যাট ইজ রং। সেটার জন্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। ওইচটা ওপর থেকে আসবে, এইচটা নিচে থাকবে, এটা মেজর প্রোডাক্ট হবে, এটা আমার মানতে আপত্তি নেই, কিন্তু ওইটার সঙ্গে এইটার কানেক্টিভিটি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি RS করে মেলানোর চেষ্টা করছি একটা, মানে আওয়ার অ্যান্সার উইল বি লাইক দিস। এটা এখানে গেল, এটা ওইখানে গেল, তার মানে অ্যান্সারটা এরকম হবে নাকি দেখ। এখানে ডবল বন্ড থাকলো, এটা অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে নাকি? কি এটা অ্যান্সার হওয়া উচিত তো? এবার RS করে নে, দেখি কি হয়। এটা তো আর চেঞ্জ হবে না, এটা দ্যাট উইল বি দি মেজর প্রোডাক্ট, সিম্পল। এবার এটা এক ডাবল বন্ড, এদিকেও মনে হচ্ছে কার্বন, দ্বারা দেখছি এটা কার্বন, এদিকেও কার্বন, কার্বনে
এই কার্বনটাতে 3টে কার্বন লেগে আছে, এদিকটা কার্বন, এদিকটা কার্বন, 3টে কার্বন। তো এখানে যেটা কার্বন আছে এর পরেরটাতে 1টা 2টো 3টে, এখানেও 3টেই কার্বন আছে। এখানে 3টে কার্বন, এখানে 3টে কার্বন, এখানেও 3টে কার্বন। তাহলে এই কার্বন পরেরটায় 3টে কার্বন, এইদিকে গেল, এখানেও 3টেই কার্বন, তারপরটাতেও 3টে কার্বন, তারপরটাতেও 3টে কার্বন, তারপরে এখানে আর থাকবে না। তাহলে এই দিকটা 2 হবে মনে হচ্ছে, যা এদিকটা 3 হবে, হাইড্রোজেন 4 হবে। চারটা আমার থেকে দূরে যাচ্ছে, লোয়েস্ট প্রায়র গ্রুপ, অসুবিধা কিছু নেই। তাহলে 1 থেকে 2 হয়ে 3 এরকম ঘোরার কথা। না, এরকম কিছু ব্যাপার নেই তো, কার্বনের সংখ্যার উপর, মানে তুই ফ্যান্টম অ্যাটম দিয়ে বলছিস তো, আমিও ফ্যান্টম অ্যাটম ধরেই বলছি। একই হবে, দেখ এটা কার্বন, এরপরে কার্বন, এখানে তারপরে কার্বন, দেখ এদিকে একটা, এদিকে একটা, হ্যাঁ এদিকে একটা, 3টে করেই আছে, তারপরেও 3টে, তারপর এই জায়গায় গিয়ে ডিফারেন্সিয়েট হয়ে যাবে, এই জায়গায় এখানে আর পাবে না। তো এনিওয়ে দেখা যাক। তাহলে 1 থেকে 2 হয়ে 3 ঘুরলে অ্যান্টি ক্লক ঘুরছে, হ্যাঁ অ্যান্টি ক্লক ঘুরছে, হাইড্রোজেন নিচে আছে, এস। সো মেজর প্রোডাক্ট শুড বি এস, হ্যাভিং এস কনফিগারেশন আর কি। এবার এইখানে একটুখানি দেখি চেষ্টা করে, যদি মিলে যায় দ্যাট ইজ ফাইন। 1, এখানেও আমার একই লজিকই চলবে নিশ্চয়ই, তার মানে এই দিকটা 2 হওয়া উচিত নাকি? This side should be 3. This side should be 4. এবার তোকে তাহলে এই দিক থেকে দেখতে হবে, তবে লিস্ট স্কয়ার গ্রুপটা তোর থেকে দূরে যাবে। এদিক থেকে দেখবি, এদিক থেকে যদি দেখিস 1 থেকে 2 হয়ে 3, এটা কিসে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে মনে হচ্ছে। এই থেকে ঘুরে দেখলে হ্যাঁ আরই হবে। ক্লকওয়াইজ থেকে 2, হ্যাঁ ক্লকওয়াইজই ঘুরছে। কিন্তু এখানে তুই, এটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, তুই এবার উল্টো দিক থেকে দেখ, তাতেও তো তাই হবে। ওপরে নিচে না দিলে এটা খুব মুশকিল ব্যাপার। মানে তুই যদি এদিক থেকে দেখিস, তাতেও তো এটা ক্লকওয়াইজই থাকবে। তুই মনে করলি এদিক থেকে দেখবো, এই থেকে যদি দেখিস তাহলে এটাতে এরকমই ঘুরছে, তো ক্লকওয়াইজই হলো। এই থেকে না ঘুরলে এটা অ্যান্টি ক্লক হয়ে যাবে তো এদিক থেকে দেখলে। না, আমি তো দুদিক থেকে, ওয়েস্ট ওপর দিকে আর হাইড্রোজেনটা নিচের দিকে তো। আবার ওপরের দিকে নিচের দিকে, এখানে ওপরের দিকে নিচের দিকে আছে নাকি? দুটোই প্লেনে। ওইটা ওপরের দিকে নিচের দিকে থাকলে তো আমার এত দূর যেতেই হতো না, আমি প্রথমেই উত্তর করে দিতাম। ওইটা নিয়েই সমস্যা, 4টেকে প্লেনে রেখেছে, এটা জীবনেও এরকম থাকবে না, যে কোনো একজন ওপরে একজন নিচে থাকবে, এটা রাখার জন্যই গন্ডগোলটা হয়েছে। তুই এদিক থেকে যদি দেখিস এটা কি ঘুরছে, ক্লকওয়াইজই ঘুরছে। আবার যদি তুই এদিক থেকেও দেখিস, এটা ক্লকওয়াইজই থাকবে, যতক্ষণ না তুই প্লেন বদলাবি ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে না। তো সিম্পল হিসাব তো, অ্যাবোভটা বিলো, বিলোটা অ্যাবোভ করবি, তবে ক্লকটা অ্যান্টি ক্লক হবে। একটা তুই খাতাতে এরকম ভাবে দাগ টান, উল্টো দিক থেকে দেখ, দেখ ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন তুই প্লেনটা বদল করবি তখনই ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজটা ক্লকওয়াইজ হবে। তুই যদি একই প্লেন থেকে দেখিস, তুই ডান দিক থেকে দেখ আর বাঁ দিক থেকে দেখ, ওটা একই থাকবে। কি করে বদল হবে? বদল হবে না তো। না 6 মেম্বারের সঙ্গে যে 5 মেম্বারটা দেওয়া আছে ওটা তো এন্ডো হিসেবে দেওয়া আছে রিংটা, মানে ধরো প্লেন থেকে নিচের দিকে করা আছে। আচ্ছা তুই তাহলে ওই এইটা হিসেবে, ওই হিসেবে বলছিস, হ্যাঁ ওই হিসেবে বলা যেতে
পারে। এইচটা ওয়েস্টটা যদি প্লেনে থাকে তাহলে ওই যে 2 নম্বর আর 3 নম্বর যে দুটোকে দিয়েছো ওটা 2 নম্বরটা উপরে না 3 ঠিক নম্বরটা আছে, নিচে ঠিক ধরা আছে, যেতে পারে। ওকে। না ঠিক আছে, ওটা যদি আমি করি আমার দরকার নেই এসব করার। দ্যাট ইজ অলসো ফাইন, ঠিক আছে। আমার অ্যাবভ বিলো করা নিয়ে কথা ছিল। অ্যাবভ বিলো যদি আমি, হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ এ গুড লজিক। নন্টিও বোধহয় এটাই বলছিলি, আমি তখন বুঝতে পারিনি। তো বক্তব্য হচ্ছে এই যে ওইচটা, দিস ইজ ইন দি এক্সো পজিশন। এক্সো পজিশন মানে তুই একটা নর্মাল রিলেট হিসেবে ধর, এরকম আছে ধর, এখানে দুটো পজিশন, দিস ইজ এন্ডো পজিশন, দিস ইজ এক্সো পজিশন। তাহলে এক্সো পজিশন মানে অ্যাবভ দ্য প্লেন, এন্ডো পজিশন মানে বিলো দ্য প্লেন। তার মানে দেখ, এইখানে ওইচটা যেটা, এটা তো এক্সো, রিং থেকে বাইরের দিকে, তার মানে যে কোনো এন্ডো হচ্ছে ভেতরের দিকে, বিলো দ্য প্লেন হবে, আর এক্সো হচ্ছে অ্যাবভ দ্য প্লেন হবে। হ্যাঁ, তাহলে আমাদের ওইচটা অ্যাবভ দ্য প্লেনই অ্যান্সার আসছিল, তার মানে এক্সোটা মেজর প্রোডাক্ট, এইটা মেজর প্রোডাক্ট হতে চলেছে। দ্বিতীয়টাতে ওইচটা ভেতরের দিকে, তার মানে এই দিস ইজ দি এন্ডো পজিশন, রিং এর দিকে, এই হচ্ছে রিংটা, রিং এর দিকে, রিং থেকে নেয়ারার টু দি রিং, নেয়ারার টু দি রিং মানে এটা বিলো, এইটা রেসপেক্টে ভাব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবটা। তাহলে এই ওইচটা অ্যাকচুয়ালি বিলো, দিস ইজ বিলো, দিস ইজ অ্যাবভ। ছবিটা খুব বিচ্ছিরি ভাবে দিয়েছে, সেজন্য আমার এটা ধরতে একটু সমস্যা হলো। এই ওইচটা অ্যাবভ, তাহলে অ্যাবভ দ্য প্লেন থেকে যেটা আসছে এটা তো মেজর প্রোডাক্ট হচ্ছিল, একটু আগে করলাম তো। তার মানে দিস উইল বি, এ উইল বি মেজর প্রোডাক্ট, তার মানে মেজর প্রোডাক্ট এ, সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যাবভ বিলো করে ফেলতে পারলে বাকিটা তো আমার হাতেই ছিল, আমি অ্যাবভ বিলোটা বুঝতেই পারিনি এতক্ষণ ধরে। এই বইটাতে কি লজিক দিচ্ছে শুনতে তুমি হেসে মরে যাবে। কোন বইটাতে? এই নেটের বইটাতে। ওইটা বাদ দে, অ্যান্সার দেখবি না, আমি তো বলছি অ্যান্সার তাহলে আমি করিয়ে দেওয়ার কি মানে আছে? না না, আমি এটাই দেখলাম যে দেখছে যে ওই পাই বন্ডটা আর এই ওইচের ইলেকট্রোনেগেটিভিটি ডাইপোল আছে, ডাইপোল গুলোর রিপালশন হবে, সেই জন্য ওটাকে বাইরের দিকে থাকবে। ও ওখানে, আরে ওরা যদি এত, ওগুলো কারা বানিয়েছে? ওদের ওখানকার যে সমস্ত লোকেদের রিক্রুট করা হয়েছে তারাই তো বানিয়েছে। তো কারা পড়ায়, কেরিয়ার এন্ডিওভার বা যে কোনো কোচিং ইনস্টিটিউট, হোয়াট এভার ইট ইজ, আমি কোনো স্পেসিফিক নাম নিচ্ছি না, কারা পড়ায় তুই দাঁড়া না, তোদের ব্যাচ থেকেই যাবে, দেখবি না, ওই মিলু সাহু পাবে, দেখবি, ওয়েট কর। হ্যাঁ, তো সুতরাং দেন ইউ উইল নো যে কারা ওই কোচিং ইনস্টিটিউটে পড়ায়। হ্যাঁ, সুতরাং ওটা নিয়ে তুই চাপ নিস না। যাদের সিজিপিএ দেখবি 6 এর নিচে আছে, যাদের নেট নেই, গেট নেই, কিন্তু তারা চাকরি করবে, দে উইল অপ্ট ফর দিস অনলি। তো তাদেরকে তুই, তাদের থেকে কি এক্সপেক্ট করতে পারিস? তাদের পারার কথা নয় তো, পারে না, সেই জন্য ওরা নতুন কিছু না, ওটা প্রতি ব্যাচেই থাকে। তো যাক, আমি আরেকবার অ্যান্সারটাকে কমপ্লিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে এই যে ডবল মানে SiO2 দিয়ে বেঞ্জাইলিক পজিশনে বা বেঞ্জাইলিকে হবে, হ্যাঁ হতে পারে, বেঞ্জাইলিক অথবা অ্যালাইলিক পজিশন যেগুলো আছে সেই সমস্ত পজিশনে OH আসে। হ্যাঁ, মানে CH এর বদলে OH আসে, এখানটা CH ছিল তার জায়গায় OH হবে। আর এইবার ঘটনা হলো যে তাহলে দুটো বেঞ্জাইল, এখানে ডবল বন্ড আছে, তাহলে এইদিকে একটা অ্যালাইলিক পজিশন, এদিকে একটা অ্যালাইলিক পজিশন আছে। আবার এখানে ডবল বন্ড আছে, তাহলে এদিকে একটা অ্যালাইলিক পজিশন আছে, এদিকে একটা অ্যালাইলিক পজিশন আছে। সুতরাং প্রথমেই তোকে ডিসাইড করতে, ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান উইল বি রিঅ্যাক্টিভ। ডেফিনেটলি দিস পজিশন উইল বি রিঅ্যাক্টিভ, বাকি জায়গাগুলো রিঅ্যাক্ট করতেই পারবে না, সব ওই ব্রিজহেডের গন্ডগোলে পড়ে যাবে। এদিকেও ব্রিজহেডের গন্ডগোল আছে, এদিকেও আছে, এটাও মাঝখানে সমস্যা আছে। সুতরাং দ্যাট উইল বি এ বেটার অপশন। বেশ, ঠিক আছে। এইবার তোকে তাহলে ভাবতে হবে যে এই যে গোটা রিংটা আছে, গোটা রিংটার কোন দিক থেকে অ্যাটাক হবে। উপরের দিক থেকে হতে পারে, নিচের দিক, দুটোই দিক। এটা এরকম বেন্ড টাইপের একটা মলিকুল, মানে তোর হচ্ছে সে একটা বাটি বসানো আছে টাইপের। হ্যাঁ, একটা বাটিকে তুই মেঝের উপর বসিয়ে দিয়েছিস, তাহলে বাটির ওপরের দিকটা দেখ 180 থেকে বেশি জায়গা নিয়েছে, আর বাটির ভেতরটাতে খুব মিনিমাম জায়গা, কম জায়গা, টোটালটা 360। মেঝেটাকে ধরলে ওপরের দিকটা 180, নিচের দিকটা 180 প্লেন হলে, কিন্তু যদি এরকম ব্যাঁকা টাইপের হয়, বাটির মতো হয়, তাহলে ওপরের ফেসটা বেশি, নিচের ফেসটা কম। সুতরাং দি আপার ফেস ইজ লেস ব্লক, সুতরাং যে কেউ আসতে চাইবে ওপরের দিক থেকে আসলে সুবিধা। এটা হচ্ছে প্রথম কথা।
তার মানে রিঅ্যাকশনের মেকানিজম করে দেখা গেল যদি উপরের দিক থেকে SiO2 আসে তাহলে OH-টা উপরে তৈরি হওয়ার কথা, নিচের দিকে H থাকবে। এইবার আমি দেখলাম এখানে দুটো প্রোডাক্ট দেওয়া আছে, যার মধ্যে এই OH-টা এক্সো আর দ্বিতীয় OH-টা এন্ডো। এবার এক্সো মানে উপরের দিক অ্যাবভ দ্য প্লেন, এন্ডো মানে বিলো দ্য প্লেন। তার মানে এক্সো উইল বি দি মেজর প্রোডাক্ট, এইটা। সুতরাং এরটা মেজর প্রোডাক্ট হবে, সুতরাং সি উইল বি দি অ্যান্সার। দ্যাট ইজ দ্য লজিক। ক্লিয়ার তো? ঠিক আছে। এটা করে নে, এটা লাস্ট আর করাবো না, 2 মিনিট লাগবে, এটা হয়েই গেছে। NaNO2HCl দিলে কি হবে? NH2টা N2 প্লাস Cl মাইনাস হয়ে যাবে, দিয়ে বেরিয়ে চলে যাবে, নাইট্রোজেন গ্যাস বেরোবে। আর এইদিকে দেখ COOH আছে, ও CO2 গ্যাস হিসেবে বেরোতে পারে। তার মানে দিস ইজ গোয়িং টু ফর্ম এ বেনজাইন। টিয়েরটা একটাই আছে। বেনজাইন মানে চোখের নিমেষে দেখে তোকে বলে দিতে হবে যে এটা বেনজাইন তৈরি করতে চলেছে, কারণ এটা N2 প্লাস তৈরি হবে NaNO2 দিয়ে। আর এদিকে COOH আছে, মানে ওটা হচ্ছে রেডি হয়েই আছে CO2 তৈরি করার জন্য। এটা এখানে ডবল বন্ড করতে যাবে, এটা এখানে যাবে, এটা বেরিয়ে যাবে। সো দিস উইল ফর্ম এ বেনজাইন। এটা খুব পপুলার বেনজাইন, এইভাবে বেনজাইন তৈরি করা হয়, যারা ল্যাবে বেনজাইন বানায় এটা খুব পপুলার মেথড। বেনজাইন তৈরি হয়ে গেল, এবার পরের স্টেপে এটা দিয়েছে, তার মানে এটা ইয়ে হবে, ওই কি বলে 4+2 Diels-Alder. সাইক্লোঅ্যাডিশন। হ্যাঁ, Diels-Alder reaction. This will form a Diels-Alder reaction. লাস্ট কোশ্চেন, তুই যার সাথে ভাটাচ্ছিলি আর একটু ভাটিয়ায় তো। আমি কাজের কাজ করছি তো। হ্যাঁ আমি কাজ করিনি। ঠিক আছে চুপ, কথা কম। তাহলে এই হচ্ছে Diels-Alder এই পরের স্টেপে। সো দিস উইল বি দি, তাহলে প্রথমে কি বলেছে দেখতো, দি ইন্টারমিডিয়েট A and the major product B in the following conversion। তাহলে বেনজাইন একমাত্র একটি অপশনই আছে যেটা বললো, তাহলে আর কিছু দেখারই দরকার নেই আমার। দ্যাট উইল বি দি অ্যান্সার। আর বি এরটা তো Diels-Alder এর প্রোডাক্ট, এটা আসবে দেখে নিবি করে। সিম্পল, এই তো বোঝাই যাচ্ছে। এই তো নতুন বন্ড দুটো, এইটা হচ্ছে নতুন বন্ড, এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে।